যেটা বলতেছিলাম যে তিন ধরনের সিস্টেম আছে, একটা উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম। হ্যাঁ, উন্মুক্ত সিস্টেমটা কি, যেখানে ভর আর শক্তি দুইটাই তোমার কি হইতে পারে, লেনদেন হইতে পারে। যেমন একটা খোলা পাত্র, হ্যাঁ, এটা কি, খোলা পাত্র। খোলা পাত্র তুমি যদি রেখে দাও তাহলে কি হবে, ওখান থেকে পানিটা বাষ্প হয়ে যাবে। খোলা পাত্রের মধ্যে যদি পানি থাকে, আর কি হবে, ওটা যদি গরম পানি হয়ে থাকে আস্তে আস্তে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাহলে ভর আর শক্তি দুটোই যাচ্ছে। বদ্ধ সিস্টেম যেটা সেটা হলো গিয়ে তোমার, মনে করো খোলা পাত্র না, ঢেকে দিছো, ঢাকনা দিয়ে ঢেকে রাখা পাত্র, পানির মধ্যে পানি রেখে দিছো, তাহলে কি হবে দেখো, ওটা পানি যদি গরম থাকে আস্তে আস্তে কি হবে, ওটা ঠান্ডা হয়ে যাবে, তার মানে শক্তিটা যাচ্ছে, শক্তিটা বের হয়ে যাচ্ছে। কিন্তু ভরটা কিন্তু পানি যা ছিল সেটাই থেকে যাবে, চেঞ্জ হবে না, তাই না? বিচ্ছিন্ন সিস্টেম বলছিলাম ফ্লাস্কের কথা। ফ্লাস্ক কি, ফ্লাস্ক হলো গিয়ে, ফ্লাস্কে তুমি যদি রাখো পানিও ঠিক থাকবে, যতটুকু পানি ছিল ততটুকু থাকবে, ভরটা ঠিক থাকতেছে, আর গরম যতটুকু ছিল সেরকমই থাকবে, তাহলে শক্তিও কি থাকতেছে, ঠিক থাকতেছে। বুঝতে পারছো? এটা ছিল আমাদের তিনটা সিস্টেম। এখানে এই তিনটা জিনিসই বলছিলাম। আর এই, আচ্ছা, তুমি সূত্রের কথা বলে, প্রথম সূত্রটা, হ্যাঁ প্রথম সূত্রটা ছিল এরকম, প্রথম সূত্র এই দেখো। প্রথম সূত্রটা কি ছিল, প্রথম সূত্রটা ছিল মানে গতিবিদ্যা, তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা বলছিলাম, যে ধরা যাক এখানে তুমি একটা 100 জুল তাপ দিছো, তাহলে কি হবে, পানিটা গরম হবে, অনেক বেশি টকবক করে ফুটতে থাকবে, তাই না? তো তখন তার মনে করো আয়তন হলো V1। এবার কি হলো, তুমি এখানে এই যে ঢাকনাটা আছে, তখন মনে করো এরকম এই জায়গায় আছে। এবার তুমি যদি 100 জুল, সরি, প্রথমে কি তাপ দেওয়া নিয়ে, পরে তুমি যখন 100 জুল তাপ দিছো, তখন কি হয়েছে, ঢাকনাটা উপরে উঠে যাবে না? মানে পানি যখন আমরা গরম করি তখন ঢাকনাটা কি হয়, উপরে উঠে যায় না? পানিটা যখন টকবক করে ফুটতে থাকে, ঢাকনাটা কি করে, উপরে উঠে দেয়, তাই না? বুঝতে পারছো? তাহলে এই যে তাপ, ঢাকনাটাকে উপরে উঠে দিল, তাহলে তুমি তাপ দিচ্ছ কত, 100 জুল। তাহলে এই 100 জুল তাপটা কি কি করলো, একটা হলো কি তাপমাত্রা পরিবর্তন করলো, পানির কিন্তু গরম হয়ে যাবে জিনিসটা, তাই না? তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে আর কি হচ্ছে, কিছু কাজ করছে। কাজটা কেমনে করছে দেখো, এইখানে ছিল ঢাকনাটা, তো ঢাকনাটাকে উপরে উঠাই দিছে, তাহলে কি করছে, কিছু কাজ করছে না? এটা হলো কাজ। তাহলে কি হয়েছে, দুইটা কাজ হয়েছে, একটা হলো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, একটা হলো কিছু কাজ। তো বলছিলাম যে তাপ, এই যে তাহলে 100 জুল, এটাকে লিখবো আমি তাপ দিছি, তাই না? তো এটাকে লেখে ডিকিউ দিয়ে, ডিকিউ। তো এটা হলো তাপমাত্রার পরিবর্তনকে কি দিয়ে লেখে, তাপমাত্রার পরিবর্তন হওয়া মানেই হলো মানে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাওয়া বা অন্তঃস্থ শক্তি বেড়ে যাওয়া। তো অন্তঃস্থ শক্তি বাড়তেছে, প্লাস কি হচ্ছে, কিছু কাজ হচ্ছে, অর্থাৎ DW কাজ হচ্ছে, ঠিক আছে? তো এইটা হলো কি আমাদের, এই যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস DW, এটাই হলো কি আমাদের প্রথম সূত্র তাপগতিবিদ্যার। ঠিক আছে, তো এখন দেখো DW টা বেসিক্যালি কি হবে, DW বা কাজ কত হয়েছে সেটা হবে পি ভিটি সূত্র, যেটা বললাম যে কাজ, কোনো কিছু কাজ কতটুকু হয়েছে এটা বের করার মেইন ফর্মুলা হলো DW ইকুয়াল টু P(V2 - V1)। বুঝতে পারছো? যেমন এখানে দেখো, এখানে শেষে আয়তন কত হয়েছে, V2 হয়েছে, পরে আয়তন কত হয়েছে, V1 হয়েছে, তাহলে আমাদের ফর্মুলা হলো P(V2 - V1)। মিতোষী, এতটুকু বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা বললাম যে আজকে যেটা দেখতেছিলাম পিভি ডায়াগ্রামের কথা বললাম, পিভি ডায়াগ্রামে আবার ওই টিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ এই ফর্মুলাটা আরেকবার দেখতেছি আমরা। যে দেখো, হ্যাঁ, আমাদের এটা ফর্মুলা ছিল ডি, যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন তাহলে দেখো প্রথমে কি আছে, যদি পজিটিভ, মানে কি, তুমি সিস্টেমের মধ্যে কি দিচ্ছ, তাপ দিচ্ছ, অর্থাৎ এটা মনে করো আমাদের সেই সিস্টেমটা, এইখানে তুমি গরম করতেছো, তাহলে এটা পজিটিভ হবে, ডিকিউ কোনটা হলো পজিটিভ বলো তো মিতোষী, তুমি 100 জুল এখানে তাপ দিচ্ছ, তাহলে কোনটার ভ্যালু পজিটিভ হবে, সেটাতে আমি ডিকিউ এর ভ্যালু? চাচ্ছি হ্যাঁ, ডিকিউ ডিকিউ এর এর ভ্যালু কি ভ্যালুটা হবে, পজিটিভ পজিটিভ হবে। হবে। হ্যাঁ, এবার দেখো, তোমার মনে করো একটা গরমের পাত্র কি করছো, একটা হালকা কম তাপমাত্রার একটা পাত্র রেখে দিছো, তো ওইটা যদি ঠান্ডা জিনিস থাকে, যেমন ফ্রিজ, বরফই রেখে দিছো, তখন কি হবে বলতো, গরম পাত্রের গরমটা কি হবে, বরফের মধ্যে চলে যাবে না? তাপটা তো চলে যাবে ওখানে, তাই না? তাহলে হ্যাঁ, এখানে বলতো হ্যাঁ, তাহলে ডিকিউটা কি হবে তখন, তাপটা তাপ বের, নেগেটিভ হবে, হ্যাঁ কারণ নেগেটিভ হবে। বুঝতে পারছো? তাপ বের হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বুঝছো? এবার দেখো, আমার যদি মনে করো, যেটা দ্বিতীয়টা বললাম, মনে করো এইটার তাপমাত্রা প্রথমে ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, এবার তুমি তাপ দেওয়ার কারণে বাড়ছে, বেড়ে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে বলো তো ডিকিউ ডিইউ ডিডব্লিউ
কোনটার কি হবে, ডিউটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? ফাহমিদ বলো তো। পজিটিভ হবে ভাইয়া। পজিটিভ হবে। অন্তঃস্থ শক্তি বাড়লে কি হয়, তোমার ডিউটা তাপ পজিটিভ বাড়ে। হয়, তাই না? জি। হ্যাঁ, ডিউটা এখানে পজিটিভ। ঠিক আছে, এইটা। আর ডিডাব্লিউ কি, ডিডাব্লিউ যেমন আমরা এখানে দেখছিলাম, দেখো এখানে সিস্টেম কি করছিল বলতো, তুমি এখানে যখন হিট দিছো তখন কি হয়েছে বলতো, সে একটা ঢাকনা ছিল, বাইরের ঢাকনা, ঢাকনা ছিল, ঢাকনাটা কি করছিল বলতো, উঠে গেছে, কাজ ঢাকনাটাকে উপরে হয়েছে। উঠাইছিল না? হ্যাঁ, উপরে উঠাইছিল না? জি। কে উঠাইছে এটা, তাপ কে উঠাইছে শক্তিটা, বলতো? চাপটা। এই যে পানিতে কাজ। আসে আমাদের সিস্টেম, হ্যাঁ কাজ, হ্যাঁ এই যে কাজটা করছে, কাজটা করছে কে, আমাদের সিস্টেম কিন্তু হলো এই যে পানিগুলো, এই পানির যেগুলো আছে এই পাত্রের মধ্যে যে পানি আছে, এটাই কিন্তু আমাদের সিস্টেম। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটা কি করলো, ঢাকনাটাকে উপরে উঠে ফেললো, তাই না? তাহলে কাজটা কার দ্বারা হয়েছে, সিস্টেম দ্বারা, বুঝতেছো? জি, বুঝতেছি। হ্যাঁ, সিস্টেম দ্বারা কাজ হয়েছে, তাহলে এখানে কাজটা পজিটিভ না নেগেটিভ বলো তো? পজিটিভ হবে। পজিটিভ হবে, বুঝছো? এটাই হলো ডিডব্লিউটা, হলো সিস্টেম দ্বারা কাজ পজিটিভ। কিন্তু তুমি চিন্তা করো, এইখানে যে পানি ঢাকনাটা আছে না, তুমি হুম। এটাকে চাপ দিলা, চাপ দিয়ে আরো কমাই দিলা, আয়তনটা কি করলা, কমাই কমাই দিলা। দিলাম। হ্যাঁ, তখন বলো তো কাজটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ হবে, কারণ কি জানো, কারণ আমি কাজ করছি, কার উপরে কাজটা করছি আমি, সিস্টেমের উপরে সিস্টেমের কাজ উপরে। করছি, বুঝতে পারছো? এটাই জি। বলছি যে সিস্টেমের উপরে কাজ হলো নেগেটিভ। ক্লিয়ার? ও এটাই। আচ্ছা, বুঝছি আচ্ছা, ভাইয়া। হ্যাঁ এটাই। তাহলে এটা হলো কি আমাদের মেইন কথা, এখন আমরা মূল টপিকে যাই। হ্যাঁ, তো বলতেছিলাম পিভি ডায়াগ্রাম নিয়ে। পিভি ডায়াগ্রামটা বললাম যে পিভি ডায়াগ্রামটা হলো কি, পি আর ভি এর ডায়াগ্রামটা হলো পিভি ডায়াগ্রাম। তো এটা কেমনে কি লাগে এটা বলি। প্রথমে মনে করো আমরা অনেকগুলো এখন সিস্টেম নেবো, তো তিন ধরনের বেসিক সিস্টেম দেখছি, তাই না? বদ্ধ, উন্মুক্ত, বিচ্ছিন্ন। এখন বেসিক্যালি আমরা মানে তাপের হিসাবে, তাপমাত্রার চেঞ্জের হিসাবে সিস্টেমকে কয়েকটা ভাগে ভাগ করি। এক নাম্বার হলো সমচাপ, মানে সিস্টেমের মধ্যে কি হইতে পারে, কি কি কাহিনী হইতে পারে, কি কি ব্যাপার ঘটতে পারে। এই যে কাহিনী বা ব্যাপার, এগুলাই কিন্তু এগুলাকে কি বলে বলতো, প্রক্রিয়া বলে, তাই না? কি বলে বলতো, প্রক্রিয়া। প্রক্রিয়া জিনিসটা কি, প্রক্রিয়া কিছু না, এই যে আমরা এখানে কি করলাম, তাপ দিলাম, তাই না? তাপ দিছিলাম, এখানে আমরা তাপ দিছিলাম, তাপ, এখানে আমরা তাপ দিছিলাম। তো তাপ যে দিছিলাম, তাপ দেওয়ার কারণে কি হলো, এটা উপরের দিকে উঠলো। এই যে তাপটা দিলাম, এটা হলো একটা প্রক্রিয়া, বুঝতে পারছো? জি। তাহলে এই যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া কয়েক রকমের হতে পারে। এক নম্বর প্রক্রিয়া যেটা আমরা দেখবো সেটা হলো সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়া কি কি দেখবো আমরা, এক নাম্বার যেটা জিনিস দেখবো সেটা হলো, এগুলা সবগুলো প্রক্রিয়ার জন্য আমরা একটা জিনিস দেখবো, কোন জিনিসটা ধ্রুব থাকে, এক জিনিস জিনিসটা ফিক্স থাকে। সমচাপ প্রক্রিয়া কি ফিক্স থাকবে বলতো? ভাইয়া শুনতে পারিনি, আটকা আমির, গেছিল। আচ্ছা হ্যাঁ আমি বলি, সমচাপ প্রক্রিয়া এটা কি, প্রথমটা হলো কি কি সমচাপ প্রক্রিয়া। হ্যাঁ, তো এই সমচাপ প্রক্রিয়া, প্রক্রিয়া তো জি, শুনছো, প্রক্রিয়াটা প্রক্রিয়া বুঝছি, হ্যাঁ। বলছিলাম তাই না? হ্যাঁ, এখন দেখো প্রথম যে প্রক্রিয়াটা বলছে সেটা হলো সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কি ফিক্স থাকবে, চাপ ধ্রুব থাকবে, এটা খেয়াল রাখবা। তাপ ধ্রুব চাপ থাকবে। বা পি হলো গিয়ে কি আমার ধ্রুব, মানে কি পিটা চেঞ্জ হবে না, তাই না? জি। এইটা। তাহলে আচ্ছা, এটার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটার এক্সাম্পল আমরা দেখছি, আমরা দেখছিলাম যে এখানে ওয়াটার আছে, এখানে ঢাকনা দিয়ে রাখা আছে। এখন আমি কি করলাম, এখানে 100 জুল তাপ দিলাম, কি করলাম, 100 জুল তাপ দিলেন। 100 জুল তাপ দিলাম। এই যে ঢাকনাটা আছে না, এই ঢাকনাটা ফ্রিলি মুভ করতে পারে, অর্থাৎ নিচে নামতে ঢাকনাটা পারে। ইচ্ছা মতো উপরে যেতে পারে, আবার কি আসতে পারে, নিচে আসতে পারে। হ্যাঁ,
তখন কি হয়েছে আমরা দেখছিলাম যে চাপ যখন বাড়তেছে আর ওটা বেড়ে উপরে বেড়ে বের কি হচ্ছে, হয়ে সেও যাচ্ছে। উপরে চলে জি। যাচ্ছে, তাই না? উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তাহলে এইটা উপরে চলে গেল। হুম, এটা উপরে চলে গেল। ঠিক আছে, তো এই যে উপরে চলে গেল, এই যে উপরে চলে গেল জিনিসটা, এইখানে চাপ চলে যাওয়ার পরে কি হবে, আমি বলছিলাম যে এখানে ওভারঅল এখানে যে চাপটা থাকবে, এখানেও কি থাকবে, শেষ পর্যন্ত একই চাপটা থাকবে, সমান তাই না? থাকবে, হ্যাঁ। সমান তাপ থাকবে সাধারণত। এটা এটা আসলে বলা হয় যে সমচাপে বাড়ানো হলো বা সমচাপে ঢাকনাটা বাড়তে দেওয়া হলো, হ্যাঁ, কাজ করতে দেওয়া হলো, এরকম করে বলা হয়। তো চাপটা ফিক্স রাখা হচ্ছে ওভারঅল, তাই না? তাহলে এখানে যদি চাপ পি থাকে, এখানেও চাপ কি থাকবে, পি। পি থাকবে, পি থাকবে, তাই না? এখানে চাপ পি থাকলে এখানেও চাপ কি থাকবে, পি থাকবে, কিন্তু ভাই এখানেও চাপ চাপ পি। বাড়লো জন্য এটা উঠে গেল না? হ্যাঁ, চাপ বাড়ার কারণে উঠে গেল। তা বাড়ার কারণে কতক্ষণ পর্যন্ত উঠবে বলো, যতক্ষণ না এখানকার চাপ সমান সমান হবে, হবে, হ্যাঁ। ও আচ্ছা। তাই না? বেসিক্যালি এরা চাপ সমান রাখে কার সাথে জানো? এরা চাপ সমান রাখতেছে তোমার ওই যে আমাদের আছে না, কি নাম, আমাদের যে বায়ুমণ্ডল আছে, হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা। বায়ুমণ্ডলের উপরে চাপ দিচ্ছে না, এর উপরে বুঝছি। চাপ দিচ্ছে। হ্যাঁ, যতক্ষণ বায়ুমণ্ডলের চাপ সমান হয়নি দিচ্ছে, ততক্ষণ ওটা বাড়তে থাকে। তখন বাড়তে থাকে, বুঝছো তো? এই বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায় সাধারণত, যদি আমি নর্মাল তাপ আমরা যদি এইভাবে রেখে দিই, এরকম করে হয় জিনিসটা। এই, ঠিক আছে, তো আমার এখানে কি হচ্ছে, চাপটা ধ্রুব থাকতেছে, তাহলে হলো আমাদের 1 নম্বর দেখলাম আমরা চাপটা ধ্রুব থাকে, 2 নম্বর টপিকে দেখলাম এক্সাম্পল দেখলাম একটা, 3 নম্বর জিনিসটা আমরা কোকের ক্ষেত্রে দেখবো, সেটা হলো গিয়ে এটার কাজের মান কত হবে আর ওয়ার্ক শক্তি কতটুকু হবে, হ্যাঁ। তাহলে 1 নম্বর দেখি ডাব্লু কত হবে, 3 নম্বর দেখবো ডাব্লু ইকুয়াল টু কত, ডি ডাব্লু ইকুয়াল টু কত হবে বলতো, আমরা ফর্মুলা পড়ছি পি ডি ভি, তাই না? এই ফর্মুলাতে পড়ছি আমরা। তাহলে এখানে আয়তন যদি ভি 1 হয়, এখানে আয়তন যদি ভি 2 হয়, তাহলে আমার পিভি কাজের ভ্যালু কত হবে, ভি 2 মাইনাস ভি 1, তাই না? ঠিক আছে এতটুকু। জি ভাই, বুঝতেছি। ভি 2 মাইনাস ভি 1 হবে, হ্যাঁ। এটা গেল ডিকিউ এর ভ্যালু। তাহলে 4 নম্বর জিনিস হলো আমাদের ওভারঅল ইকুয়েশনটা কি দাঁড়াবে, আমাদের যে তাপের যে ইকুয়েশনটা ছিল ওটা কি দাঁড়াবে, আমাদের ইকুয়েশনটা ছিল ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এটা ছিল না? তাহলে এটাকে লেখা যাবে, এটাকে কি লেখা যাবে, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি, আমি এখানে পি ডিভি লিখে দিলাম, হ্যাঁ, পি ডিভি মানে ভি 2 মাইনাস ভি 1 হলো পি ডিভি। তাহলে এটাকে লেখা যাবে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি, ঠিক আছে, এটা এইটাই। তাহলে এখন এই জিনিসটা আমার দাঁড়ালো, এখন আমরা দেখবো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে এইটার পিভি ডায়াগ্রামটা, যেটা বললাম যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো আমরা, সেটা হলো পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামটা কেমন হবে এটা, পিভি ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম বলতে কি বোঝায়, আমরা বললাম যে আয়তন আর চাপের মধ্যে যে সম্পর্কটা হয়, তাই না? তাহলে আমরা পিভি ডায়াগ্রামটা দেখি। পিভি ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে বলো এখানে কি ধ্রুব থাকতেছে, পিটা ধ্রুব থাকতেছে, এই পাশে পি ছিল আমার, এই পাশে কি ছিল, ভি ছিল, তাই না? তাহলে মনে করো পিটা থাকতেছে এখানে 5 প্যাসকেল, কত থাকতেছে, 5 প্যাসকেল, বুঝছো? মানে আমাদের যে সিস্টেমটা আছে, এই যে পাত্রটা আছে, পাত্রের মধ্যে পি এর ভ্যালু কত ধরে নাও, 5 প্যাসকেল, ঠিক আছে, 5 প্যাসকেল। তাহলে এইটা হলো আমাদের সেই 5 প্যাসকেল, এটা হলো আমাদের সেই 5 প্যাসকেল। আচ্ছা বলো তো, 5 প্যাসকেলটা প্রথমে 5 প্যাসকেল ছিল, তারপরে আয়তন কি হয়েছে, বাড়ছে জি, না? আয়তন তো বাড়ছে, যখন আয়তন 5ই বাড়ছে থাকবে। তখনও কি বেড়েটের কি হচ্ছে, 5 প্যাসকেলই তো থাকতেছে, 5ই থাকতেছে, তো আয়তন বাড়ার সাথে সাথেও কি হচ্ছে, প্যাসকেল চাপটা আর চেঞ্জ হচ্ছে না, চাপটা সেই ফিক্স থাকতেছে, তাই না? তাহলে এটা জি। হবে এরকম করে গ্রাফটা, ঠিক আছে, মানে চাপটা ফিক্স থাকতেছে, ঠিক আছে, এই। আচ্ছা, এটা গেল তোমার সমচাপ, সমচাপ গেল, এবার দেখো সম আয়তন, সম আয়তন, সমায়তন, সমায়তনটা কি হবে, আবার একইভাবে আমরা দেখি, প্রথম জিনিসটা সমায়তনে প্রথম কথা হলো কি ধ্রুব থাকে, 1 নম্বর কথা হলো ভিটা ধ্রুব, আয়তনটা ধ্রুব থাকতেছে। 2 নম্বর কথা আমরা কি দেখছিলাম, এক্সাম্পল দেখছিলাম, সমায়তন একটা এক্সাম্পল বলো দেখি আমাকে,
আমি বলতে পারবা এক্সাম্পল কি হবে? না ভাইয়া। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, মনে করে এই যে ঢাকনাটা রাখা আছে না, এই ঢাকনাটা যে রাখা আছে, আমি কি করব, এখানে একটা চাপ দিব, আমি এটাকে একদম মনে করো হাত দিয়ে এই ঢাকনাটা এভাবে ধরে রাখছি, বুঝছো না? অথবা তুমি মনে করো একটা পটকে মানে ওই ঢাকনাটা খুব শক্তি দিয়ে কি করছো, বন্ধ করে রাখছো, ঠিক আছে? যেমন মনে করো অনেকগুলো হয় না, পানি টকবক করতেছে, কি হয়েছে, একেবারে বাইরে থেকে অনেক শক্ত করে ঢাকনা লাগানো আছে আর খুলতেছে না, তাই না? তখন কি আয়তন বাড়বে? আর আয়তনটা জি কিন্তু আর ভাইয়া বাড়বে বুঝতে না, পেরেছি। তাই না? হুম হুম। বুঝতেছো? হ্যাঁ, মিতোষী তুমি বুঝছো? জি। হ্যাঁ। তো দেখো, তাহলে আমি যদি বাইরে থেকে চাপটা আয়তনটা দিয়ে রাখি, আয়তন মানে আমি যদি এটাকে আয়তনটা ধরে রাখি, তাহলে এখানে আয়তন ভি ছিল, এখানে আয়তন কি থাকবে? চাপ শক্তি দিছি আমি 100 জুল শক্তি দিচ্ছি এখানে। হ্যাঁ, 100 জুল শক্তি দিচ্ছি, তারপর আমি কি রাখছি, আয়তনটা আর চেঞ্জ হতে দেইনি, ভিটা ভি রেখে দিছি, মানে আমি এটা বাইরে চাপ দিয়ে রাখছি, তাই না? তাই না? 2 নাম্বার গেল আমাদের এটি। তারপরে 3 নাম্বার আমরা কি দেখছিলাম? 3 নাম্বারে দেখছিলাম ইকুয়েশনটা দেখছিলাম, তাই না? 3 নাম্বার ইকুয়েশনটা কিরকম হবে আমাদের আয়তনের ক্ষেত্রে? আবার দেখি, আচ্ছা, ডিডাব্লিউ আমরা দেখবো, তাই না? ডিডাব্লিউ, ডিডাব্লিউ, ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউটা বেসিক্যালি কি হবে? ডিডাব্লিউটা আমাদের, আচ্ছা, ডিডাব্লিউ বের করার আগে আমরা ডিডাব্লিউটা আমাদের ইকুয়েশন তো, ডিডাব্লিউর এক ইকুয়েশন কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, পিডিভি ছিল না? ওই পিডিভি হলো আমাদের মেইন ইকুয়েশন, ঠিক আছে? পিডিভি হলো আমাদের মেইন ইকুয়েশন। তাহলে এখন দেখো এখানে আয়তন কত ছিল বলো তো, ডিভির ভ্যালু কত জানি আমরা, ভি2 মাইনাস ভি1, তাই না? ঠিক আছে, তাহলে এখানে পি আয়তন শেষে কত আছে বলো তো আমাকে মিতোষী? দুটারই তো ভি আয়তন হ্যাঁ, ভি মাইনাস ভি, তাহলে কি হবে বলো তো? জিরো জিরো হবে, হবে। কাজ তাহলে হ্যাঁ, জিরো হবে। তাহলে কাজ কি হচ্ছে, জিরো হচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এইখানে ডিডাব্লিউর ভ্যালু কি হয়, জিরো হয়ে যায়, কাজের ভ্যালু জিরো হয়, ঠিক আছে? সরি, কাজের ভ্যালু ডিডাব্লিউ ভ্যালু জিরো হয়, ঠিক আছে? তাহলে ডিডাব্লিউ ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা আরেকটা জিনিস এখন যদি মেইন ইকুয়েশনটা লিখি 4 নম্বরে, ডিকিউ ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, ডিইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? তাহলে ওভারঅল যদি দেখি, ডিকিউ, ডিডাব্লিউ তো জিরো, তাই না? ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিইউ হবে, ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিইউ হবে, এটা তো জিরো, ডিডাব্লিউ তো জিরো, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা যেটা বুঝলাম, কয়েকটা পয়েন্ট আমাকে করতে হবে। 1 নাম্বার পয়েন্ট আউট যেটা হচ্ছে, তাহলে তুমি আমাকে বলতে পারবে, আমি যদি মনে করি 100 জুল যে তাপ দিলাম, তাপ দেওয়ার কারণে কি হবে বলো তো? অভ্যন্তরীণ ফাহামিদ বলো তো। শক্তিটা ওই 100ই হবে। 100 জুলই হবে, তাই না? এর মানে কি দেখো, এটা তাপ কিন্তু অনেক, মানে এইটা অনেক বাড়বে, মানে তাপমাত্রা বাড়বে শুধু, কিন্তু আয়তন কি হবে না, বাড়বে না, পারবে না। বুঝতেছো? জি। হ্যাঁ, এটাই, তাহলে এটাই ঘটবে। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হবে। কিসের জন্য হইলো এটা? সময় আয়তনের ক্ষেত্রে। আমরা আবার এই ইকুয়েশন গুলো একটু পরে আরেক কিছু ডেরিভেশনের জন্য ইউজ করবো, এই খেয়াল রাখবো। এবার আসতেছে, আচ্ছা, এইটার গ্রাফ কি দেখছি, গ্রাফ দেখছি, গ্রাফটা কেমন হবে তোমরা দুজনে দেখো তো, পিডিভি গ্রাফটা কেমন হবে, পি আর ভি এর গ্রাফটা কেমন হবে? পিভি এর গ্রাফটা ড্র করো, তোমরা করছো? আগেরটার মতোই হবে, শুধু মনে হয় এবার ভি থেকে উপরের দিকে উঠবে। ভি, হ্যাঁ, ভিটা থেকে উপরের দিকে উঠবে, তাই না? তাহলে 5 নাম্বার যেটা আমরা দেখবো সেটা হলো গিয়ে, এটা যদি পি হয়ে থাকে, মিতোষী তুমি করছো? মিতোষী, কি ব্যাপার? না স্যার, মিতোষী কি করি আবার নাই। করছো? না বুঝতেছো না? না, আমি এখানে এটা পিটা কি, পাচ্ছি। আচ্ছা আমি বলি, পিটা কি থাকবে, ধ্রুব এখানে, এখানে কি ধ্রুব আছে বলো তো আমাকে? আয়তনটা এখানে ধ্রুব না? হ্যাঁ, হ্যাঁ, আয়তনটা ধ্রুব। তাহলে দেখো, এবার কি মনে করো, আয়তন মনে করো ছিল 5 লিটার, তাহলে এইটা হলো আমাদের সেই 5 লিটার, এই যে এই পর্যন্ত হলো 5 লিটার। তাহলে প্রথমে কত থাকবে, চাপ যখন বাড়তেছে, দেখো তুমি যখন পানিটার মধ্যে হিট দিচ্ছ, এখানে পানি আছে, পানি আছে, তাই না? তাহলে দেখো এই 100 জুল যখন দিচ্ছ, তখন কি হচ্ছে, এর চাপ বাড়তেছে না?
বাড়তেছে তো? মিতোষী, বাড়তেছে কি চাপটা? জি স্যার, হ্যাঁ, চাপ চাপ বাড়তেছে। বাড়তেছে তো। হ্যাঁ 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 চাপ তো বাড়তেছে কিন্তু আয়তনটা হ্যাঁ, বাড়তেছে না। আয়তন বাড়তেছে না। তাহলে মনে করো আয়তন মনে করো ধরো না 5 লিটার ছিল, তাহলে দেখো যখন চাপটা বেড়ে 1 প্যাসকেল হলো তখনও আয়তন কত বলো তো? 5 লিটার। এটা হলো সে আমাদের 5 লিটার। এবার যখন আরো বাড়লো চাপটা তখনও কি হচ্ছে, 6 প্যাসকেল হলো, তখনও আয়তন কত বলো তো? 5 লিটার না? এভাবে যত বাড়াচ্ছ আয়তন কি বাড়তেছে? আয়তন যা ছিল তাই থাকতেছে, তাই না? জি স্যার, বুঝছেন। হ্যাঁ, তাহলে এটা হবে পিভি গ্রাফটা, এর জন্য হবে এরকম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি কি একটা কথা বলছি যে পিভি ডায়াগ্রামটা কি করে? বেসিক্যালি পিভি ডায়াগ্রামটা মোট কাজ নির্দেশ করে। কি নির্দেশ করে? কাজের পরিমাণ নির্দেশ করে। কথাটা আমি লিখে দেই, কাজের পরিমাণ নির্দেশ করে। সব ক্ষেত্রেই? হ্যাঁ হ্যাঁ, পিভি ডায়াগ্রামে কাজের পরিমাণ নির্দেশ করে মানে এই যে এই আয়তনটা আছে না, সরি, মানে পিভি ডায়াগ্রামের এই আয়তনটা, এই ক্ষেত্রফলটা আর কি, এই যে ক্ষেত্রফলটা পাইলা, যেমন মনে করো এখান থেকে এতটুকু, এই যে ক্ষেত্রফলটা হলো, এটা হলো কাজের কাজের পরিমাণ নির্ধারণ করবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। হ্যাঁ, এই এতটুকু হবে তাহলে কাজ। এর কাজ কতটুকু? যেমন এটার জন্য যদি আমি বলি, তাহলে এটা মনে করো হলো আমাদের 0 বিন্দু, আর এটা হলো আমাদের মনে করো 1 আছে, 2 আছে, আর সরি এটা হলো আমাদের সেই 2 পয়েন্টটা। হ্যাঁ, তাহলে আমার এখানে ডাব্লু কত হবে এখানকার হিসাবে? ডাব্লু হবে গিয়ে তোমার কত, দেখো এটার হলো গিয়ে ই হলো গিয়ে উচ্চতা হলো 1, আর ই হলো গিয়ে কি 2, তাহলে 1 × 2 জুল, তাহলে হবে কি 2 জুল। বুঝতে বুঝছি পারছো? ভাইয়া। জি। এইটা, তাহলে এইটা বেসিক্যালি এটাই বোঝায়। হ্যাঁ, দেখো এখানে কিন্তু তুমি কোনো আয়তন পাবা না। আমি কিন্তু মনে করো এইভাবে নিছিলাম, দেখছো যে এই পি এর সাথে ভি এর নিছিলাম, এই ক্ষেত্রফলটা নিছিলাম। এখানে কিন্তু ক্ষেত্রফলই পাচ্ছ না, জাস্ট একটা স্ট্রেট লাইন হচ্ছে। তাহলে এখানে কাজের পরিমাণ কি হচ্ছে? একেবারে জিরো, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এখন আমরা দেখি সমষ্ণ এই যে প্রক্রিয়া। হ্যাঁ ভিটা যেটা উপরে উঠলো, হ্যাঁ, ধ্রুবকটা, ওটা পি এর মধ্যে লাগাই দিয়ে ওটার ক্ষেত্রফল বের করা যাবে না? পিটা, ওখানে তো ভি জিরো, তাহলে তো ওখানে কাজটা জিরো আসতেছে এমনিতেই। হ্যাঁ কাজটা আসতেছে না। যে তুমি, হ্যাঁ তুমি বললে এটা লাগাই দিবা, তাই না? এটা লাগাই দিবা জি। না, এটা এইভাবে লাগায় না। তুমি যেটা বললো না, এটা আমরা বেসিক্যালি লাগাই মানে পি এ থেকে ভি এর দিকে টানবো। আমি পি থেকে কি টানবো? এর দিকে মানে টানবেন? ভি এর দিকে টানবো। তুমি তুমি যেটা করছো সেটা হলো ভি থেকে পি এর দিকে, ভি থেকে পি এর দিকে ও টানবো, পি থেকে আচ্ছা, ভি এর দিকে বুঝছি। টানবো। বুঝতে পারছো? আচ্ছা, জি। এখন দেখো 3 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াটা কাকে বলে? সমষ্ণ প্রক্রিয়া কাকে বলবে বলো তুমি, তোষী? সমষ্ণ প্রক্রিয়া খুবই সিম্পল। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? তাপ, উষ্ণতা কি মাত্রাটা সমান থাকতেছে? থাকবে। ঠিক থাকতেছে। তার মানে তাপমাত্রা কি থাকতেছে? ঠিক থাকতেছে, তাই না? হ্যাঁ, এইটাই। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার আমরা এক্সাম্পলটা দেখি, সমষ্ণ প্রক্রিয়ার এক্সাম্পল কেমন হতে পারে। যেমন আমরা প্রথমে যেটা দেখবো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, দেখো এটা আমাদের সেই পাত্র ছিল। সেই পাত্র, এটা একটা পাত্র ছিল। হ্যাঁ, এবার এবার কি হয়েছে যে মনে করো এই পাত্রের মধ্যে আছে, পানি আছে, পানি রাখা আছে। ঠিক আছে, তো তুমি যেটা করবা এখানে তাপ দিবা। কি দিবা? তুমি এটা এভাবে না লিখে এইভাবে চিন্তা করো, এটা এভাবে না লিখে আমি এইভাবে বাঁকা করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো পাত্রটা এরকম করে আছে, এটা হলো আমাদের একটা পিস্টন। আমাদের কি, এটা একটা পিস্টন। হ্যাঁ, এবার তুমি কি করতে জানো, এখানে ওয়াটার আছে, ওয়াটার আছে, ওয়াটার আছে। তাহলে ওয়াটার গুলা কি করবে বলো তো? এই পাশে যাবে না? এই পাশে যাবে তো, তাই না? তাহলে এই পাশে যাবে। তাহলে যখন এখন কি হচ্ছে, এই পাশে যাচ্ছে। কিন্তু তুমি একটা কাজ করছো এখানে, কাজটা কি করছো জানো? তুমি এর চারপাশে, হ্যাঁ, এটাকে রাখছো একটা গরম জায়গায়। কোথায় রাখছো? একটা গরম জায়গায়। মনে করো এখানে সিম্পলি আমি গরম জায়গায় রাখছি মানে কি,
এটা মনে করো আমি 100 জুল তাপ দিয়ে রাখছি। কি করছি আমি এখানে 100 জুল তাপ দিয়ে রাখছি। এই 100 জুল তাপটা কি করে জানো? এই তাপটার কাজ হলো, এই যে তাপটা আছে এটা মানে এর তাপমাত্রা সবসময় ফিক্সড রাখে। কি করে? ফিক্সড রাখে। আমার কথা বুঝতে পারছো? আমি সবসময় ফিক্সড রাখতেছে, অর্থাৎ মনে করো এর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সে ধরে নাও কত, জি 25 25। ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এ অলওয়েজ এই যে 100 জুল তাপটা দিচ্ছ না চারপাশ দিয়ে, এই পাত্রের চারপাশে গরম জায়গা রাখছো, অলওয়েজই সে কি করে রাখে 25 জুল রাখে, 25 ডিগ্রি সেলসিয়াস রাখে। বুঝতে পারছো? জি জি এখন এইটার জন্য যে পরিমাণ 100 জুল আমি বললাম, কথা কথা আসলে 100 জুল না, মানে এইটা অলওয়েজ এই 25 ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য যে পরিমাণ তাপ দেওয়া লাগে সেই পরিমাণ সে তাপ অলওয়েজ দিচ্ছে, রেগুলার দিচ্ছে। ঠিক আছে? তাহলে কি হবে ওভারঅল দেখো, 100 জুল একটা একটা ফিক্স তাপ দিচ্ছ তুমি সব সময়, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস ফিক্স থাকতেছে। ওভারঅল কি হচ্ছে, এইটা তারপরও কি করবে, একটা কাজ করবে, এই পিস্টনটা কি হবে, বেড়ে যাবে, তাই না? পিস্টনটা এই পাশে সরে আসবে। কি কারণে বেড়ে যাবে? বুঝতে, কারণ তাপ তো সমান রাখতেছে। তাপ সমান রাখতেছে, কিন্তু তারপর তাপ সমান রাখতেছে, তাহলে বলো কি হচ্ছে, তাপ যদি সমান থাকে তাহলে তুমি যে তাপটা দিচ্ছ না, তাপ সমান রাখতেছে না তো, এটা এটা তো ভুল কথা, তাপ তো সমান রাখতেছে না সে, মানে আপনি তাপমাত্রা 100 সমান জুল তাপ রাখতেছে। দিচ্ছেন। তাপমাত্রা, হ্যাঁ আমি বলি তাপমাত্রা সমান রাখতেছে, তাপ সমান রাখতেছে না। বুঝছো? জি ভাইয়া, আপনি হ্যাঁ, নিচে তাহলে হলো তাপমাত্রা 100 যদি, জুল তাপ দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আর বলো, ওটার তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি, সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। হুম। আর বাহির থেকে কি দিচ্ছেন বললেন? বাইরে থেকে কিছু দিচ্ছি না। আমি মনে করো, তুমি চিন্তা করো না, আমি যদি একটা মানে ওই পানি আছে না, পানির পাত্রকে তুমি যদি এইভাবে রাখো, ওই বাঁকা করে রাখো, তাহলে জি ওটা কি করবে, ঢাকনাটাকে সরাই নিয়ে যাবে না? জি জি বুঝতেছো? তো ও জি কিন্তু ভাইয়া এইভাবে বুঝতেছি। ঢাকনাটাকে সরাই নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঢাকনাটাকে সরাই নিয়ে যাচ্ছে, কিন্তু ওর যেন তাপমাত্রা না বাড়ে তার জন্য এক্সট্রা বাইরে থেকে তাপ দিচ্ছ তুমি। বুঝতেছো? ও জি মানে ভাইয়া বুঝছি। তাপমাত্রা চেঞ্জ না হয় এর জন্য বাইরে হুম। থেকে তুমি তাপ দিচ্ছ। তাপ দেওয়া বুঝতেছো? হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটাই। তাহলে এই যে ব্যাপারটা বললাম, এটা হলো আমাদের সেই কি সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে? তো সমষ্ণ প্রক্রিয়ার আমাদের যদি 1 নাম্বার জিনিস যেটা দেখবো সমষ্ণ প্রক্রিয়ার, তাহলে 1 নাম্বার ভাইয়া আপনি কথা তো হলো নিচ আমাদের থেকেও তাপ দিচ্ছেন, আবার সাইড থেকেও তাপ দেওয়া হচ্ছে যেন তাপমাত্রা না বাড়ে, তাহলে তো ওভারঅল তো বেড়েই যাবে তাপমাত্রা। না না, নিচ থেকে অভল মানে কি, এটা চারপাশ থেকে তাপ দেওয়া হচ্ছে, মানে এইটা চারপাশ তাপ দেওয়া হচ্ছে, ও ব্যাপারটা এমন না, আচ্ছা ব্যাপারটা, বুঝছি। আমি হচ্ছে নিচেও তাপ দিচ্ছি না, বাস উপর থেকেও দেওয়া হচ্ছে, এটা না ভাবছি। না না ওইরকম না। জিনিসটা হলো গিয়ে কি, এটা আমি বলতেছি, এটা জিনিসটা হলো গিয়ে তোমার আমার কাজ যেটা, সেটা হলো গিয়ে এটা তাপ যেন, তাপমাত্রা যেন না বাড়ে। এখন আমি মনে করি একটা গরম পাত্রের মধ্যে, এটার চারপাশে আছে, আমি আরেকবার দেখাই জিনিসটা। এই যে আমার জিনিসটা আছে না, এই যে পাত্রটা আছে, এটা হলো আমাদের মেইন পাত্র, মেইন পাত্র, এটা হলো আমাদের সেই মেইন পাত্রটা। এই যে পিস্টনটা এভাবে লাগানো আছে, এইটা এখন একটা গরম চুল্লির মধ্যে আছে। কোথায় আছে? গরম চুল্লির মধ্যে আছে। তাহলে মনে করো এই গরম চুল্লির তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। কত? 50 ডিগ্রি সেলসিয়াস। বলো তো এইটা তাপমাত্রা কত থাকবে? এক সময় কিন্তু ওভারঅল 50 ডিগ্রি সেলসিয়াসই দাঁড়াবে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ। বুঝতেছো? এখন জি তুমি ভাইয়া। এটা কি করলা, বাড়তে দিলা, তো এটা বাড়তেছে, এটা বাড়ার কারণে কি হচ্ছে, এইটা এই পাশে সরে আসতেছে, কাজ হচ্ছে জি কিছু। কিন্তু এই চুল্লিটা কিন্তু তুমি তো গরম করতেছো, তো এইটার জি তাপমাত্রা যত হবে এইটা তাপমাত্রা কি থাকবে, ততই থাকবে না? 50ই থাকবে, হ্যাঁ। 50ই থাকবে। কিন্তু একটা জিনিস কি খেয়াল করছো, এই যে 50 ডিগ্রি সেলসিয়াস হবে, তোমার যখন সে এইটা সরে যাওয়া শুরু করলো, তখন জি। কিন্তু সাথে সাথে কি 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে? এ তো না, এখান থেকে তাপ নিবে, এ কি করবে, তাপ নিবে, নিবে। তাই না? জি তাপ আদান প্রদানে তো সময় লাগে একটু, তাই না? জি তো তাপ আদান প্রদানে যেহেতু সময় লাগে, আমার এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা প্রচুর কথা এক্সামে বলবে, সেটা হলো গিয়ে সমস্ত প্রক্রিয়া হলো একটা ধীর প্রক্রিয়া। কি বললাম? ধীর প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া হলো একটা ধীর প্রক্রিয়া। তাহলে এটা খেয়াল রাখবে আমি যেটা বলি, তাহলে আমি যেটা বললাম, এটা হলো আমাদের সেই চুল্লিটা, এটা হলো আমাদের চুল্লি, যে চুল্লির মধ্যে আমাদের সেই পটটা রাখা আছে, গরম একটা জায়গা যেখানে সবসময় কন্টিনিউয়াস তুমি তাপ দিচ্ছ। তাহলে এটা যদি এমন হয়, তাহলে আমি বলবো যে এক মিনিট,
রেকর্ডিং কি হচ্ছে? রেকর্ডিং তো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম, তাহলে এখানে যেহেতু আমি তো লিখে দিই, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু তাপ আদান প্রদান এ সময় লাগে, তাই এটি ধীর প্রক্রিয়া। ঠিক আছে, এটা হলো কি একটা ধীর প্রক্রিয়া। এই তাহলে এটা আমরা দেখলাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। আচ্ছা, এখন কথা হলো আমরা আবার কি দেখবো, ডিডাব্লিউটা দেখবো, তাই না? হ্যাঁ, ডিডাব্লিউটা কি হবে এটার জন্য? ডিডাব্লিউটা আমরা কত হয় এটা আমরা দেখবো। ডিডাব্লিউটা কত হবে দেখো, এটা আমরা যদি ফর্মুলাটা দেখি, আমরা কি জানি বলতো, পিভি ইকুয়াল টু এন আর টি, তাই না? এটাই তো জানি। তাহলে এখান থেকে আমি যদি লিখি ভি কে কি লেখা যায়, পিভি ইকুয়াল এন। এনআরটি না গ্যাসের ক্ষেত্রে ছিল ভাইয়া? হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে ছিল, গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, আমি এটা তরল বলছি না, তাহলে এটাকে গ্যাসই ধরে রাখো, গ্যাস ধরলে সুবিধা হবে তাহলে। তবে হ্যাঁ, এটা বেসিক্যালি এটার জন্য খাটবে আর কি। আচ্ছা, গ্যাসই ধরো, এটা প্রবলেমগুলো আমি পানির কথা বেশি বলছি, আসলে পানি না, ওই গ্যাস, গ্যাস দিয়ে ম্যাক্সিমাম বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্যাসই জি ধরো। গ্যাস ধরে খুব বেশি কিন্তু কাহিনী কোনো তফাৎ হবে না, একই জিনিস হবে, তাই না? জি। হুম। হ্যাঁ, তো গ্যাসই ধরে রাখো। তাহলে ভি ইকুয়াল টু তাহলে কি লেখা যাবে, এনআরটি বাই পি। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে আমরা ইন্টিগ্রেশন একটু দেখাই, এটা কি হবে ডিডাব্লিউ যদি, তাহলে আমাদের ডিডাব্লিউটা কত ছিল? আমাদের ডিডাব্লিউ মেইন ফর্মুলা কি ছিল? ডিডাব্লিউ ফর্মুলা ছিল ডিডাব্লিউ ইকুয়াল টু, ডিডাব্লিউ মেইন ফর্মুলা ছিল পিডিভি, তাই না? পিডিভি। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন টোটাল মোট কাজ কত হচ্ছে সেটা বের করতে যাই, মোট কাজ, তাহলে মোট কাজ কত হবে, ডিডাব্লিউ করতে হবে না? বুঝতেছো? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, দেখো এইখানে আয়তন কত ছিল, প্রথমে ছিল ভি 1, এখানে আয়তন কত ছিল, শেষ পর্যন্ত গিয়ে ভি 2 হয়েছে। ঠিক আছে, এটা আয়তন ছিল ভি 1, পরে কি হয়েছে ভি 2। তাপমাত্রা কত ছিল, টি ছিল। এখানে তাপমাত্রা কত থাকবে বলো তো, টি থাকবে বেসিক্যালি, তাই না? জি। তাপমাত্রা তো কোনো চেঞ্জ হয়নি। না। তাহলে এখন দেখো টোটাল কাজটা কত হবে এটা আমরা বের করব। এই যে ডিডাব্লিউ জায়গায় ইন্টিগ্রেশন দিছে, এর মানে কি বলতো, মোট কাজ কত হবে সেটা আমি বলতেছি, বুঝতেছো? তাহলে আমি যদি এটা লিখি, পি পি ডিভি ছিল, সরি এটা আমি ভুল লিখছি, এটা এখানে পি লিখবো আমি, পি যদি এখানে লিখি তাহলে এখানে কি লিখবো, ভি লেখা যায়, তাই না? এখানে পি, এখানে ভি। তাহলে পি এর জায়গায় এখানে কি বসানো যাবে, এন আর টি ডিভাইডেড বাই ভি ডি ভি ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা বুঝছো? আমি যতটুকুই বুঝছো, মিতোষী এতটুকু বুঝছো? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, এখন দেখো এটা আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন যদি করি মানে যোগজীকরণ যদি করি, মিতোষী নাই? আছে তো। মিতোষী, মিতোষী ঘুমাই গেছে নাকি? জি স্যার, আসছি। আচ্ছা, ঘুমাচ্ছিলা? না। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আয়তন কত ছিল আমার, প্রথমে আয়তন ছিল ভি 1, তাই না? এরপরে আয়তন কত হয়েছে আমার, আয়তন হয়েছে পরে আমার হয়েছে ভি 2 আয়তন হয়েছে, প্রথমে ভি 1 ছিল, পরে ভি 2 হয়েছে, তাই না? ভি 2 হয়েছে। এখন দেখো তাহলে আমার ইন্টিগ্রেশন কত থেকে কত হবে, ভি 1 থেকে নিয়ে ভি 2 পর্যন্ত। ঠিক আছে, এটা তাহলে এটা যদি আমি লিখি তাহলে ওভারঅল কি দাঁড়ায়, আমার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, এন আর টি ভি 2 ভি 1, নিচে কি আছে 1/ভি আছে, ডিভি আছে। ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যাবে এন আর টি 1/ভি কে 1/এক্স কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি লেখা যায় বলো তো, মিতোষী বলো। স্যার 1/এক্স আমার ইন্টিগ্রেশন করলে, করিনি, আমি জানি হ্যাঁ না। তুমি ইন্টিগ্রেশন এখনো করোনি, যোগজীকরণ করোনি? না।
আচ্ছা আচ্ছা, তাহলে বলবা তো, আমি তো ভাবছি মানে তোমরা কোর্স এই জন্য দেখাচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমি ওভারঅল ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে এরকম: এনআরটি লোন V2/V1। হ্যাঁ, তাহলে আমার ডাব্লু কত দাঁড়াইলো? ডাব্লু ইকুয়াল টু দাঁড়াইলো সমস্ত প্রক্রিয়ার জন্য এনআরটি লোন V2/V1। ঠিক আছে এইটা। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে কাজ কত দাঁড়ায়, ডি ডি কিউ কত দাঁড়ায়। তাহলে আমরা 5 নম্বরে দেখবো ডি কিউ। তো ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তো ডিইউ এর ভ্যালু কত এখানে? 0 না? 0 হবে কি না 5 হবে? বলো কত হবে বলো তো? তো আমি বলো তো অভ্যন্তরীণ ডিইউ এর শক্তি ভ্যালু কেন? হ্যাঁ বলো তো। অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি শক্তি জিরো হবে, পরিবর্তন হচ্ছে। কারণ তাপমাত্রা তো সমান আছে, ধ্রুবক আছে ওই জন্য। হ্যাঁ, এই জন্য 0। হ্যাঁ, গুড, বুঝতে পারছো? তাপমাত্রা জি। কোনো চেঞ্জ হয়নি, তার মানে মানে তাপমাত্রা চেঞ্জ হয়নি যেহেতু, তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়নি। কথা কি বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু অভ্যন্তরীণ শক্তি 0 না, অভ্যন্তরীণ শক্তি 0 না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয়নি, এটা 0। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ ছিল, তাহলে ওভারঅল আমাদের যা আছে ডি কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে ডি ডাব্লিউ। তাহলে আমরা লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? সরাসরি আমি লিখতে পারি এন আর টি লোন V2/V1। তাহলে আমার আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হলো ডি কিউ এর ভ্যালু, কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো কি এখানে ডিইউটা কত হয়? 0 হয়। আমি প্রথমে লিখে দিই, এইখানে তোমার ডিইউ কত হয়? 0 হয়, ডিইউটা 0 হয়। ঠিক আছে, যেহেতু অভ্যন্তরীণ শক্তি মানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হচ্ছে? যেহেতু তাপমাত্রা ধ্রুব। আচ্ছা, এখন দেখো এটা তো অনেক কিছুই দেখলাম, একটা প্রবলেম দেখি তাহলে এখন। আচ্ছা, আরেকটা প্রক্রিয়া আছে, ওটা জাস্ট বলে তারপর আমরা প্রবলেমটা দেখি, সমস্যা নেই। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এইটার গ্রাফটা তো দেখায়নি। হ্যাঁ, এটা গ্রাফটা দেখে। এটা গ্রাফটা কেমন হবে? আচ্ছা, আমাকে বলো এখানে কি পি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না মিতোষী? জি স্যার, শুনতে পারিনি। বললাম এখানে কি পি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না? তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে মিতোষী? না না। হ্যাঁ, আমি বললাম পি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না বলো তো সমস্ত প্রক্রিয়ায়? চেঞ্জ চেঞ্জ হচ্ছে না। না হচ্ছে না? স্যার। না, সমস্ত প্রক্রিয়া কি ঠিক হচ্ছে না তো থাকবে? ভাইয়া, কেন হচ্ছে না? কারণ আগেরটার মতোই এখানে V1 থেকে V2 হইলো, বায়ুমণ্ডল থেকে যে চাপ দিচ্ছে ওটা সমান হয়ে গেল। না, এখানে আসলে বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে এটা সমান হবে, ব্যাপারটা এমন না। দেখো, কারণ হলো গিয়ে তোমার এটা কিন্তু আমি এভাবে দেখাইছি, দেখছো? উল্টো করে দেখাইছি, এরকম করে দেখাইছি, বুঝছো? উল্টা করে এটা। হ্যাঁ, তাহলে এখানে চাপটা আসলে বেসিক্যালি চাপ মানে আমরা চাপ ফিক্স থাকে শুধু একটা প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায়। বুঝতে পারছো? জি। শুধু সমচাপ প্রক্রিয়ায় চাপটা ফিক্স থাকে, এই আচ্ছা ভাইয়া, প্রক্রিয়ায় চাপ ফিক্স V1 এর থাকবে ক্ষেত্রে না। কি চাপটা বেশি তাহলে? হ্যাঁ হ্যাঁ। V1 মানে প্রথম পাত্রের ক্ষেত্রে কি চাপটা বেশি? V1 এর ক্ষেত্রে চাপ বেশি কিনা, না এখানে দেখো তুমি চাপ, তুমি কিন্তু তাপমাত্রা বাড়াচ্ছ, দেখছো কি V1 থেকে যদি জি। বড় হয় V2 যখন বাড়তেছে, তুমি কিন্তু চাপ মানে তাপ দিচ্ছ, তাই না? এই জি। তাপটা দুইটা কাজই করে, তোমার করে কি বলে, তোমার আয়তনও কিছু বাড়ায় আবার চাপও বাড়ায়। এটা একটু কেমন লাগতেছে তাই না? আয়তন বাড়লে তো চাপ জি কমার ভাইয়া। কথা, হ্যাঁ। আয়তন বাড়লে চাপ কমার কথা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ কমে যাবে, সরি সরি আমি ভুল বলছি, চাপটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, V1 এ চাপ বেশি, V2 তে চাপ কম। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিকই বলছো। জি। V1 এ চাপ বেশি হবে, V2 তে চাপ কম হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এটা হলো আমাদের সেই সূত্রটা, যখন তাপমাত্রা স্থির থাকে তখন আয়তন বাড়লে কি হয়? চাপ কমে যায়, তাই না? জি ভাইয়া, ওইখানেই দশার ধর আয়তন বাড়তেছে, চাপ কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে, এই তাহলে এইটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা হবে, এটার গ্রাফটা দেখো, তাহলে আমার কি হচ্ছে, ড্র করো তো তুমি দুজনেই দেখি কি কিভাবে করো।
এখানে তাপমাত্রা ফিক্সড আছে কিন্তু চাপ আর আয়তন দুইটাই চেঞ্জ হচ্ছে। ড্র করে দিয়ে কেমন হতে পারে? এটা একটা বক্ররেখা হবে, উপর থেকে নিচে আসবে। গুড, হ্যাঁ উপর থেকে নিচে আসবে বক্ররেখা। আমি তুমি বুঝছো এরকম হবে। না ভাইয়া আমি বুঝিনি। এটা হলো কি আমরা ওই যে আমরা নর্মালি যখন বয়েলের সূত্র পড়ছিলাম তখন যে গ্রাফটা ড্র করছিলাম ওই একই গ্রাফ। এটা হলো পি, এটা হলো ভি, ঠিক আছে? তাহলে কি জি হচ্ছে, যখন প্রথমটার ক্ষেত্রে যখন ভি 1, এটা হলো আমাদের সেই ভি 1, এটা আমাদের সেই ভি 1, তাহলে দেখো এই তখন কি চাপ বেশি তাই না? হুম, তখন তো চাপ বেশি, তুমি তো বললা তাই না? জি জি এবার ভাইয়া, হ্যাঁ দেখো বুঝছি। এবার দেখো ভি 2 তে কি চাপ কম, মানে কম, ভি 1 যখন আয়তন যখন বাড়তেছে চাপ কি হচ্ছে, কমে যাচ্ছে। কমে যাচ্ছে, আচ্ছা হ্যাঁ। কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে গিয়ে তোমার এই যে পি ব্যস্তানুপাতিক কি 1/v, তাই না? জি ভাই বুঝছি, এর হ্যাঁ কি হ্যাঁ। ভি এর ব্যস্তানুপাতিক, তাহলে 1/v হবে। কিন্তু এখন কথা হলো এটা একেবারে স্ট্রেট লাইন হয়ে নামবে না, বাঁকা হয়ে নামবে, তাই না? বাঁকা হয়ে নামবে, বাঁকা কারণ হয়ে আমরা নামার দেখলাম কারণটা কি? বাঁকা হয়ে নামার কারণটা হলো গিয়ে মানে তোমার আয়তনটা তো জিরো হয়ে যাচ্ছে না, দেখো মানে আমরা সাধারণত রিয়েল লাইফে কখনো আয়তন জিরো পাবো না। মানে চাপ তুমি বাড়িতে থাকলে এই হিসাবে কি হয়, একটা সময় আয়তন কথা, কিন্তু আয়তন কিন্তু জিরো হবে না। তোমার ওই যদি জন্য বক্ররেখা হয়। হ্যাঁ তোমার মনে করো চাপ যখন অনেক 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 বাড়ায় ফেলবা, দেখো যখন চাপটা অনেক অনেক বাড়াবা তখন কি হবে জানো, এইটা চাপটা যখন বাড়াবা আয়তনটা প্রায় জিরো হবে, টেন্স টু জিরো, কিন্তু একেবারে জিরো হয়ে যাবে না। একইভাবে চাপের ক্ষেত্রে একই কথা। তোমার যখন চাপটা মানে আয়তনটা যখন অনেক বাড়াবা তখন চাপটা প্রায় জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হয়ে যাবে না। কথা বুঝতে পারছো? বুঝছি, জি জি। আমরা রিয়েল লাইফে কোনো কিছু আয়তন জিরো পাই না। আয়তন জিরো মানে কি, নাই হয়ে যাওয়া, তো কোনো কিছু নাই, এটা তো সম্ভব না। আমরা বলছিলাম না যে আমরা রিয়েল লাইফে কখনো -273 ডিগ্রি সেলসিয়াস যাইতে পারি না, আর -273 ডিগ্রি সেলসিয়াস কি হয়ে যায়, আয়তন জিরো হয়ে যায়। আমরা বলছিলাম যে এটা সম্ভব না। তো এটাই আর কি, বেসিক্যালি এটা সম্ভব না, বুঝছো? এই তাহলে এখন এটা গেল আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এবার আসতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমন হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ঠিক থাকবে বলো তো আমাকে? এই প্রক্রিয়াটা কি, রুদ্ধতাপীয় মানে তাপ ঠিক থাকবে? তাপ ঠিক থাকবে, গুড। মানে তাপের কোনো চেঞ্জ হবে না, কি হবে না? তাপের চেঞ্জ হবে না। তাপের চেঞ্জ হবে না, তাপটা ধ্রুব থাকবে। অর্থাৎ তুমি যেটা করতেছো, তুমি এখানে কোনো তাপ দিচ্ছ না, সোজা বাংলায় কি করতেছো না, কোনো ধরনের তাপ তুমি এখানে দিচ্ছ না, ঠিক আছে? আচ্ছা এখানে একটা কথা আমি বলে দেই, এটা আমাদের পরে লাগবে। দেখো সমষ্ণ প্রক্রিয়া যখন আমরা করতেছি না, তখন কি করছিলাম মনে আছে? সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমি বাইরে একটা চুল্লির মধ্যে এই জিনিসটা রাখছিলাম, মনে আছে? তো এখানে কি হয়েছিল, এখানে যেটা হয়েছিল দেখো, এই যে পাত্রটা আছে, পাত্রটা কিন্তু সুপরিবাহী হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার কি করা দরকার বলো তো, তাপমাত্রা ঠিক থাকতে হবে তাই না? তাপমাত্রা ঠিক থাকার জন্য কি দরকার, ভালোভাবে খুব দ্রুত যেন তোমার তাপ চলাচল করতে পারে, এটা আমার দরকার না? জি ভাইয়া। তো তাপ চলাচল যদি করা লাগে তাহলে আমার কি দরকার, সুপরিবাহী দরকার। হুম। মানে এই যে পাত্রের চারপাশটা, এটা কি হওয়া দরকার, সুপরিবাহী হওয়া দরকার না পাত্রের চারপাশটা? বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। জি। পাত্রটা কিন্তু সুপরিবাহী হওয়া দরকার, ঠিক আছে? এই পয়েন্টটা খেয়াল রাখবো। আচ্ছা আমি এটা লিখে দিই। ঠিক আছে,
এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমন হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখো, আমার মনে করো আগের মতো একটা পাত্র আছে, এটা হলো আমাদের আগের মতো একটা পাত্র। এখানে কি আছে? এখানে কথাটা কি লিখলেন, এই ক্ষেত্রে পাত্রটি সুপরিবাহী হতে হবে? হ্যাঁ, সুপরিবাহী হতে হবে। এই ক্ষেত্রে পাত্রটি সুপরিবাহী হওয়া দরকার, যেন সহজে তাপ চলাচল করতে পারে। বুঝছো? দেখতে পাচ্ছো? হ্যাঁ। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, 1 নাম্বার কথা, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমন হতে পারে। তা 1 নাম্বার কথা হলো, আমার তো এখানে কি হবে না, ডিকিউ 0 হবে, এটা আমি তো বুঝতেছি যে ডিকিউটা কি হবে, ডিকিউ ইকুয়াল টু কত হবে, 0, তাই না? কোনো তাপ আদান প্রদান হবে না। তাপ আদান প্রদান কি হবে, 0 হবে। এবার আরেকটা জিনিস আমাদের, এইটা হলো যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে কেমন হতে পারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা। তুমি এই যে পাত্রটা আছে না, এটা যে আছে, এটা হলো আমাদের সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পাত্র। এইটার চারপাশে একটা দিলা, ফ্লাস্কের মতোই চিন্তা করো, অপরিবাহী পদার্থ দিলা। কি দিলা? অপরিবাহী পদার্থ দিলা। কেন দিলা বলো তো? যাতে করে বাইরে থেকে তাপ ভিতরে না আসতে পারে। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের সেই পাত্রটা আছে, এটা হলো সেই আমাদের পাত্রের ঢাকনা, আর এটা চারপাশে হলো অপরিবাহী পদার্থ দিয়ে রাখা আছে। তাহলে এখন কি হলো, এই অবস্থায় তুমি যদি ঢাকনাটা বাড়তে দাও, কি করো, কি করলা, এই অবস্থায় ঢাকনাটা যদি উপরে উঠে, কি হয়, উপরে যদি উঠে, উপরে উঠলো, তাহলে এই অবস্থায় যদি ঢাকনাটা উপরে উঠে, আসলে এই তাপ অবস্থায় কোনো ঢাকনা সমান উপরে, রাখার জন্য অপরিবাহী পদার্থ দেওয়া হলো না, তাপমাত্রা সমান রাখার জন্য। তাপ সমান রাখার জন্য। আমার তো তাপমাত্রা সমান রাখবো না, আমি তো তাপ সমান রাখবো। এবার কি রাখবো? জি ভাইয়া, বুঝছি। তাপ সমান হ্যাঁ, রাখা হবে। তাপ সমান রাখা হবে। তাপ সমান রাখা হবে, ঠিক আছে? তো তাপ যদি সমান থাকে, তাহলে এইখানে তাপ সমান আছে, তাহলে এইখানে তাপ সমান থাকে। এখন তোমার যদি ঢাকনাটা এই অবস্থায় যদি বাড়ে, সে ধরে না বাড়ে, আসলে বাড়ে না, বাড়ে কি, আমার কিন্তু দেখো আমার আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই। দেখো, এই যে রুদ্ধতাপের পক্ষে অপরিবাহী পদার্থ দিয়ে রাখলাম, কিন্তু এটা কিন্তু তারপরও কি হবে, সে কি চাবে, মানে এটা কিছু না কিছু তো তাপ আদান প্রদান হয়, তাই না আমি, কিছু না কিছু কিন্তু জি তাপ ভাইয়া, আদান হয়। প্রদান হয়, হয় না, কিছু কিছু কিন্তু জি। হয়। তোমার যদি অনেক তুমি যদি ফ্লাস্কে রেখে দাও, ফ্লাস্কের ঠান্ডা হয়ে পানি যায় কি মানে। হয়ে যায়, একটা সময় ঠান্ডা হয়, তাই না? তা কিছু তাপ আদান প্রদান হচ্ছে। তো এইটা যেন না হয়, আমি কি করতে পারি বলতো, আমি খুবই হঠাৎ করে ঢাকনাটা বাড়তে দিব। কি করতে দিব? একেবারে হুট বাড়তে করে। দেবেন। হ্যাঁ, একেবারে হুট করে, মানে সেকেন্ডের মধ্যে আমি কি করব, ঢাকনাটা বাড়াই দিব, উপরে উঠাই দিব। বুঝছো? তো এই যে ঢাকনাটা উপরে উঠে গেল, এই যে ঢাকনাটা উপরে উঠে গেল, হুট করে উঠলো, এই যে হুট করে উঠলো, তখন কিন্তু হুট করে তাপটা কি চেঞ্জ হবে বলতো? না। 1 সেকেন্ডের মধ্যে তো, আর মনে ও, করো হ্যাঁ। অপরিবাহী পদার্থ থাকলে হুট করে 1 সেকেন্ডের মধ্যে যদি আমি করে ফেলি, তাহলে তো আর তাপটা চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? না। না। তাহলে এটার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রুদ্ধতাপের প্রক্রিয়া এটা হলো খুবই দ্রুত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দ্রুত প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়া। হ্যাঁ, দ্রুত প্রক্রিয়া বলা হয়, অথবা কি বলা হয়, হ্যাঁ, দ্রুত প্রক্রিয়া আর কি, মানে খুব দ্রুত আর কি করা হয়। তাহলে এটার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কথা হলো দ্রুত
প্রক্রিয়া যেন তাপ আদান প্রদান করতে না পারে। ঠিক আছে এইটা। তাহলে এবার এই ইকুয়েশনটা আমরা দেখি। আমাদের ইকুয়েশনটা কি ছিল? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? এটা ইকুয়েশন ছিল। এখানে ডিকিউ তো 0, তাই না? তাহলে ডিইউ ইকুয়াল টু কি লেখা যাবে? মাইনাস ডিডাব্লিউ। বুঝতেছো? জি স্যার। জি ডিইউ ইকুয়াল টু লেখা যাবে কি? মাইনাস ডিডাব্লিউ। এর মানে বলতে পারবা? এর মানে হলো গিয়ে দেখো, আচ্ছা আমাকে বলো দেখি, এইখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে তাপমাত্রা কত হবে? 25 এর বেশি হবে না কম হবে? এইখানে একই হবে। ভালোভাবে চিন্তা করে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তাপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তাপমাত্রা না? তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, বুঝতেছো? এখানে কি কিন্তু দেখা বাড়বে যাচ্ছে হয়তো ডিউ বা ইকুয়াল তাহলে। টু না, দেখো দেখো ডিউ ইকুয়াল টু কি? মাইনাস ডিডাব্লিউ। অর্থাৎ ডিডাব্লিউ যদি পজিটিভ হয়, অর্থাৎ ডিডাব্লিউ যদি পজিটিভ হয়, ডিউ কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাহলে আমাকে বলো, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে কি হয়েছে? কাজ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে এখন ডিইউ এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে? ডিইউ তাহলে নেগেটিভ হবে। বুঝতেছো? তার মানে 25 ডিগ্রি বুঝছি। সেলসিয়াস যদি হয়, এটা কিন্তু তাপমাত্রা কমে যাবে, 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। কথা বুঝতেছো? জি। এর উল্টা যদি আমি করতাম, কমায় দিতেন। ডিইউটা যদি পজিটিভ হইতো, তাহলে ডিডাব্লিউটা কি হইতো? ডিডাব্লিউটা নেগেটিভ হইতো। আর 2 নম্বর ক্ষেত্রে যেটা বলতেছি, এটা যদি নেগেটিভ হইতো, তাহলে এটা কি হইতো? পজিটিভ হইতো, তাই না? এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এটা উল্টাটা যদি আমরা দেখলাম, সেকেন্ড কন্ডিশনটা মনে করো, এবার তুমি কি করলা? এইটা হলো সেই আমাদের পাত্র যেখানে ঢাকনার মধ্যে রাখা আছে, এটা হলো আমাদের সেই ঢাকনাটা। আমি কি করলাম জানো? আমি বাইরে থেকে এটাকে চাপ দিলাম। কি করলাম? চাপ দিলাম। চাপ দিয়ে হুট করে একেবারে ন্যানো সেকেন্ড, খুবই কম সময়ের জন্য, 1 সেকেন্ডের মধ্যে আমি চাপটা দিলাম। চাপটা দিয়ে কি করলাম? আমি ঢাকনাটা এখানে নিচে নামাই দিলাম। কি করলাম? নিচে নামাই দিলাম। তাহলে এখানে আমি চাপ দিছি, এখানে চাপ দিয়ে কি করছি? হাতের দ্বারা আমি চাপ দিলাম না? তাহলে কি হলো? ঢাকনাটা এখানে নিচে নেমে গেল। এবার আমাকে বলো তো, তাহলে কাজটা পজিটিভ না নেগেটিভ এখানে বলো তো? নেগেটিভ। কাজটা হলো নেগেটিভ, আমি কিন্তু কাজ করছি। তা ডিউটা কি হবে? এখানে পজিটিভ হবে, তাই না? ডিউটা কি হবে? পজিটিভ হবে। এখানে তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে থাকতো, চাপ দিয়ে যখন কমাই দিচ্ছে, এখানে তাপমাত্রা কত হবে? বেড়ে যাবে, 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। বুঝতে পারছো? জি। হ্যাঁ, এটাই। তাহলে এখানে দেখো, আমরা এখানে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, তাহলে এইটা ছিল, এখানে কি ছিল? এখানে এই ক্ষেত্রে কি ছিল? ডিডাব্লিউটা পজিটিভ ছিল, আর ডিইউটা কিন্তু নেগেটিভ ছিল। খেয়াল রাখবো, এখানে ডিডাব্লিউটা পজিটিভ, ডিইউটা নেগেটিভ। ঠিক আছে? এই তাহলে এটা গ্রাফটা কেমন হবে? দেখো এখানে কি পি চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে না? মিতোষী, মিতোষী, চেঞ্জ হচ্ছে তো মনে হয়। পি চেঞ্জ হচ্ছে না। হচ্ছে, তাই? পি চেঞ্জ হচ্ছে না? দেখো আয়তন আগে এরকম ছিল, এখন আয়তন কমে গেছে। হ্যাঁ। তাহলে আয়তন কমলে কি হয়? চাপ বাড়ে না? হ্যাঁ বাড়ে। কিন্তু তাহলে এটা তো চাপ আর ভাইয়া বাড়তেছে। ইয়া করে রাখা নাই, উল্টা করে রাখা নাই, সোজা আছে না। হ্যাঁ, সোজা করে রাখা আছে, ঠিক আছে, কিন্তু আমি তো এটা তো মনে করো হাত দিয়ে চাপ দিয়ে রেখে দিছি। এটা ও প্রথমে যখন আচ্ছা, ছিল হ্যাঁ এরকম হ্যাঁ। ছিল, জি বুঝছি। আমি তো এখানে হাত দিয়ে চাপায় রাখছি না, চাপ তাহলে দেওয়া এখানে তো হয়েছে, চাপটা হ্যাঁ বাড়াই হ্যাঁ। দিবে। বুঝছো না? বাড়ছে। তাহলে জি জি। এখানে চাপটা কিন্তু বেড়ে গেছে, বুঝছো? তাহলে এইখানে তোমার যদি প্রথমে যদি চাপ পি, এখানে যদি আয়তনটা পি, চাপটা পি থাকে, তাহলে এখানে কি হবে? P2 হবে। এখানে যদি V1 থাকে, এখানে আয়তনটাও কি হয়ে গেছে? কমে গেছে, V2 হবে। আমাকে বলো, তাপমাত্রা বাড়তেছে না কমতেছে? এখানে T1 থাকলে এখানে কি হচ্ছে? তাপমাত্রা বাড়তেছে। মানে এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়তেছে। তাই দেখো, তিনটা জিনিসই কিন্তু চেঞ্জ হচ্ছে, পি ভি টি, তিনটাই কি হচ্ছে?
চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। জি। হ্যাঁ, তাহলে এখানে ডি, আচ্ছা আমি দেখলাম ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি ইউ, তাহলে আমরা তো এটা মোটামুটি দেখলামই যে, আর এখানে ইকুয়েশনটা কি হবে, ডি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, ডি ডাব্লিউ কি লেখা যাবে এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এটা ডি ডাব্লিউ নিয়ে প্রমাণ আছে একটা, আমরা দেখবো একটু পরে দেখবো। তাহলে এখানে একটা পয়েন্ট জাস্ট বলে রাখি, দেখো এখানে তোমার কিন্তু বাইরে থেকে কোনো তাপ তুমি দিচ্ছ না, দিচ্ছ? তাহলে এ যে কাজ করে, এই যদি নিজে কাজ করে, এই যদি নিজে কাজ করে, তাহলে সে কাজ করতেছে কি দ্বারা? তার অভ্যন্তরীণ শক্তি দ্বারা। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলতেছি, এটা সেটা হলো, এই ক্ষেত্রে কি ছিল দেখো, এখানে কিন্তু তুমি বাইরে থেকে কোনো তাপ দিচ্ছ না, তাই না? তাহলে সে যে কাজ করতেছে, সে যে এই ঢাকনাটা উপরে উঠাইলো, উঠাইছে কে বলতো? কি খরচ করে সে উঠাইছে বলতো? অভ্যন্তরীণ শক্তি। অপরিসীম তার শক্তি। অভ্যন্তরীণ শক্তি খরচ করে কিন্তু সে উঠাইছে, তাই না? জি। এটাই বলতেছিলাম যে, সে যে কাজ করতেছে সে কিন্তু অভ্যন্তরীণ শক্তি ইউজ করে কাজটা করে, এটাই। আচ্ছা এখন দেখো, এটা গ্রাফটা আমরা দেখি, তাহলে পিভি গ্রাফটা দেখি এখন। পিভি গ্রাফটা কেমন হবে দেখো, এখানেও কি হচ্ছে, আয়তন বাড়তেছে, ই কমতেছে, তাই না? মিতোষী গ্রাফটা কেমন হবে বলতো? মূল বিন্দুগামী উপরের দিকে উঠবে। না, আগের মতোই হবে, চাপ বাড়লে কি হচ্ছে, আয়তন কমতেছে না? ও হ্যাঁ, আয়তন তো কমতেছে, সরি, আগের মতোই হবে, উপর হ্যাঁ, থেকে নিচের দিকে যাবে। তাহলে এরকমই হবে, তাই না? এরকমই হবে, কিন্তু তাহলে আগেরটা আর এটার মধ্যে তফাৎ কোথায় হচ্ছে? এই তফাৎ হচ্ছে কি, এই তফাৎটা আমরা ক্লিয়ারলি আরেকটু পরে করবো, আগে প্রবলেম করবো কিছু। তো এই তফাৎটা আমি একটু বলি, তফাৎটা যেটা হবে, তফাৎটা হবে কি, এইটা হবে খাড়া, এই লাইনটা কি হবে, এই ঢালটা খাড়া হবে তোমার আগের ঢালের চেয়ে। আমি এটা বলতে চাই একটু ক্লিয়ারলি, দেখো দুইটা যদি আমি একসাথে দেখাইতাম তাহলে আমি কিভাবে দেখাইতাম, আমি বলতেছি তারা। হ্যাঁ, এটা হয় খাড়া, দেখো আমি আচ্ছা যদি ভাইয়া, দুইটা একটা গ্রাফই কথা, হ্যাঁ বলো। যখন হইলো কাজ, কাজটা হচ্ছে পজিটিভ হবে, তখন হইলো অভ্যন্তরীণ শক্তিটা নেগেটিভ হবে, তাই না? হ্যাঁ, অবন্ধন শক্তি নেগেটিভ হচ্ছে, হ্যাঁ। কিন্তু ভাই আমরা তো এখানে দেখলাম অভ্যন্তরীণ শক্তিকে তাপমাত্রাটা নেগেটিভ পজিটিভ কমা বাড়া করে দেখাইলেন। অভ্যন্তরীণ শক্তির তাপমাত্রা কি একই? মানে আমি যেটা বলছিলাম, অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপর নির্ভর করে। সমানুপাতিক জন্য। হ্যাঁ, সমানুপাতিক জন্য, হ্যাঁ। জি ভাইয়া, বুঝছি এবার। এটাই, বুঝতে পারছো? ডিউ এর ভ্যালু আমরা একটু পরে বের করবো, যে অভ্যন্তরীণ শক্তির মান কত হয় এটা আমরা একটু পরে দেখবো, তখন দেখবো যেটা তাপমাত্রার উপর শুধু নির্ভর করে। আচ্ছা, এই ডিউ এর ভ্যালু আমরা অলরেডি কিন্তু বের করছি একটা সাধারণ গ্যাসের জন্য। তোমার মনে আছে আমরা গ্যাসিয়ার মধ্যে 10 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম, ই ইকুয়াল টু 3/2 nRT। জি। গতিশক্তি ছিল একটা গ্যাসের। জি মনে আছে, সূত্রটা মনে হ্যাঁ, ওই আছে। যে হ্যাঁ 3/2 nRT যে ছিল না, এই যে ই বের হয়েছিল গতিশক্তি, সাধারণত একটা গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটাই হয় অভ্যন্তরীণ শক্তি, বুঝছো? ও আচ্ছা, জি ভাইয়া বুঝছি। গতিশক্তিটাই হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এখানে টিটার উপরে সাধারণত নির্ভর করতেছে, আর কিছুর উপর নির্ভর করতেছে না, দেখছো? 3/2 nRT তাহলে শুধু টি এর উপর নির্ভর করে, আর কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন টপিকে আমরা আসি। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব মজার ব্যাপার, যে দেখা যায়, তুমি দেখো আমরা এটা এটা তো নর্মালি বললাম, আমার প্রশ্নটা কি বুঝছিলাম, মিতোষী ফাহামি দুজনেই বুঝছো? আমি বললাম কি, দুইটা গ্রাফই তো একই রকম দেখাচ্ছে, তফাৎটা কোথায় হচ্ছে তাহলে? আগের একটা যে ঢাল গ্রাফটা খাড়া। দেখলাম আমরা, ঢাল খাড়া, তার মানে কি ঢাল খাড়া বলতে কি বোঝাচ্ছে, আমি একটু দেখাই। দেখো, এইটা হলো আমাদের সেই, আবার গ্রাফটা আমি একটু দেখাবো।
আমাদের মনে করো আগের একই তাপমাত্রার জন্য এইটাও কি ছিল, দাঁড়াও, সমষ্ণ প্রক্রিয়া কোথায়? হ্যাঁ, এই যে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার জন্য তো পি চেঞ্জ হচ্ছিল তাই না? এখানে P1 ছিল, সমষ্ণ প্রক্রিয়াতে তো P1 P2 চেঞ্জ হচ্ছিল তাই না? হচ্ছিল তো, তাই না? জি। P1 আর P2 আলাদা ছিল। তাহলে এখন দেখো আমি যদি গ্রাফ দুইটা একসাথে দেখি কি হয়। প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার জন্য চিন্তা করো, সমষ্ণ প্রক্রিয়ার জন্য গ্রাফটা যদি এমন হয়, কেমন হয়, এরকম। সমষ্ণ প্রক্রিয়ার জন্য এটা হলো সেই আমাদের P1, আর এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সেই V1, আর এটা হলো আমাদের সেই P2। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা এটা হলো সমষ্ণর জন্য দেখলাম, কিন্তু রুদ্ধতাপের জন্য তখন কি হবে জানো? রুদ্ধতাপের জন্য যেটা হবে, এইটা গ্রাফটা হবে এমন, এটা এরকম করলে গেল না, এটা খাড়া হবে, এর মানে এরকম হবে। কি হবে বুঝতেছো? এটা কিন্তু খাড়া হয়ে চলে গেছে, দেখছো? এটা হচ্ছে কিন্তু অনেক খাড়া, এটা কিন্তু ফ্ল্যাট, মানে এরকম করে গেছে। আর এটা কি অনেক খাড়া হয়ে গেছে, তাই না? বুঝিনি বুঝছো ভাইয়া, এটা পামি? হ্যাঁ, আমি বুঝিনি। তাহলে এইটা হলো আমার সেই সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার জন্য। গুড, এটা হলো আমার সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আর এই যে গ্রাফটা আমি দেখতেছি, এটা হলো রুদ্ধতাপের জন্য। আমার রুদ্ধতাপীয়, বুঝতে পারছো? এটা হলো রুদ্ধতাপী, এটা হলো সমষ্ণ। তাহলে এই পয়েন্ট আমার খেয়াল রাখতে হবে যে রুদ্ধতাপের ঢাল খাড়া হয়। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা অনেক কিছু দেখলাম, এখন আমরা প্রবলেম করি, তারপরে আরেকটু কম্পারিজন করবো। দেখো প্রবলেম গুলো দেখো কিছু। আচ্ছা, এখানে এনে তেমন প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, তোমরা 40 নম্বর পেজটা বের করো। আমি তোমার কাছে কি বই আছে এখন? আমি হ্যাঁ, আছে। বই আছে, তাহলে দেখো 44 নম্বর পেজটা বের করো তো। জি, করছি ভাইয়া। হ্যাঁ, 1.21 এই প্রবলেমটা দেখো তো। মিতোষী আসো? জি স্যার। দেখো 1.21টা দেখো।
করছো তোমরা প্রবলেমটা? খ নাম্বারটা বুঝতেছি না তো। হ্যাঁ, খ নাম্বারটা কি বলছে দেখো তো। খ নাম্বারটা যেটা বলছে, সিলিন্ডারে গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা আমাকে বলো, সিলিন্ডারে হঠাৎ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, সেটা কোন প্রক্রিয়া হবে? হঠাৎ জন্য হলো মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয়। বুঝতে পারছো? রুদ্ধতাপীয় জি হবে এক বুঝছি। নম্বর কথা। হ্যাঁ, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে তা দ্বিগুণ করা ও হলে আচ্ছা ভাইয়া তাপমাত্রা বুঝছি, বৃদ্ধি। বুঝছো? বুঝছি ভাইয়া বুঝছি, হ্যাঁ হ্যাঁ। চাপ বাড়ানো হয়েছে, তাহলে ডেল কিউ ইকুয়াল টু, যদি রুদ্ধতাপের জন্য তো জিরো হবে, তাহলে ডেল ইউ ডেল কিউ প্লাস জি জিরো হবে। ডাব্লিউ। বুঝছি। চাপ বাড়াইলে কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে না? হুম। আয়তন হ্যাঁ। কমে যাচ্ছে, তার মানে আয়তন কমে যাওয়া মানে কি, ডেল ডি ডাব্লিউটা কি নেগেটিভ, তাহলে ডি ওটা পজিটিভ হবে। তাপ বুঝছো? বাড়লে আয়তন কমে যায়। ও হ্যাঁ, কমে তো। চাপ বাড়াইলে আয়তন কমে যায় না? চাপ বাড়াইলে আয়তন কমে চাপ যায়। বাড়লে, জি স্যার, হ্যাঁ। হুম, এই কথাটা জিজ্ঞেস করছে আর কি। তো এইখানে না এইটার প্রবলেম নাই, আমরা অবশ্য অনেকগুলো ফর্মুলায় পড়ছি। আচ্ছা পড়লাম তো অনেকগুলো ফর্মুলা, একটা ছোট একটা ফর্মুলা পড়লে আমরা প্রবলেম গুলো করতে পারবো। আমরা তাহলে একটু ফর্মুলাটা করে নিই। হ্যাঁ, আচ্ছা যেহেতু আমি এটা বলি, হ্যাঁ এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কোনো অবস্থা পরিবর্তন করতে যে তাপ দেওয়া লাগে। হ্যাঁ, কোনো কিছু তাপমাত্রা বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপটা লাগে সেটা হলো গিয়ে কি, আপেক্ষিক তাপ, তাই না? তো আমরা কিন্তু একটা আপেক্ষিক তাপ পড়ছি আগে, আমরা যেটা 9-10-এ পড়ছিলাম আপেক্ষিক তাপ, সেটা ছিল 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দেওয়া লাগে, সেটা কি ছিল আমাদের আপেক্ষিক তাপ, তাই না? মনে পড়ছে? 1 কেজি ভরের একটা বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা বাড়াবা কত? 1 ডিগ্রি সেলসিয়াস। এখানে 1 কেজি না, এখানে আমরা হিসাব করবো 1 কেজিতে না, আমরা হিসাব করবো 1 মোলারে, 1 মোলে। ঠিক আছে? তা আমরা বলবো 1 মোলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ দেওয়া লাগে সেটা হলো মোলার আপেক্ষিক তাপ। কি বলবো? মোলার আপেক্ষিক তাপ। বুঝতে পারছো? হ্যাঁ, এটা হলো আমাদের মোলার আপেক্ষিক তাপ। এই কথাটা লিখে নেই, মোলার, মোলার আপেক্ষিক তাপ। 1 মোলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তাপ, যে তাপ লাগবে সেই তাপটা। ঠিক আছে? এটা বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এখন আমরা যদি দেখি তাহলে মনে করো সিম্পলি একেবারে মনে করো ডেল কিউ এম ভরের বস্তুর জন্য যদি লাগে, এম ভরের জন্য লাগে, এম ভরের তাপমাত্রা ডিটি বাড়াতে লাগে, ধরে নাও ডি কিউ তাপ লাগে। ঠিক আছে? এম ভরের না, এম, আচ্ছা এম ভর দিছে না, আমাদের তো এম ভরের দরকার, আমাদের মল দরকার, এম মোল আর কি, সরি না, এম মোল, এটা কাটো। আমরা যেটা লেখা সুবিধা হয় সেটাই লিখি, কোথাও দিয়ে এম লিখতে গেলে ঝামেলা হবে। আমরা মোল কি দিয়ে লিখি এতদিন? নাম এন দিয়ে লিখি না? আমি শুনতেছো? জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ, তো মনে করো মনে করো আমার যদি আমি সিম্পলি লিখি 5 মোলের তাপমাত্রা বাড়িতে, মনে করো 5 মোলের তাপমাত্রা মনে করো কত বাড়ছে, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তোমার তাপ লাগছে 100 জুল। কত লাগছে? 100 জুল। তাহলে আমাকে বলো 1 মোলের বাড়িতে কত লাগবে? 1 মোলের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াতে কত লাগবে? 100 / 5, তাই না? তাহলে 1 মোলের যদি বাড়িতে 1 মোলের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াতে এত লাগে, তাহলে 1 ডিগ্রি বাড়াতে কত লাগবে? 100 / 5 ইন্টু 10, এটাই তো, তাই না? ঠিক আছে? এটা 100 জুল লাগতেছে 5 মোলের জন্য, 5 মোল আর কি 10টা কি 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এটা জি ভাইয়া। ফর্মুলা আমাদের।
জি হ্যাঁ, তাহলে এই যে এটা আছে এইটাই কিন্তু আমাদের মূল আপেক্ষিক তাপ না। মূল আপেক্ষিক তাপ কি বলছিলাম, 1 মোলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাইরে যে তাপ লাগে এটাই তো, তাহলে তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে আমরা লিখবো সি দিয়ে লেখে, মূল আপেক্ষিক তাপকে কি দিয়ে লেখে, সি দিয়ে লেখে, সি। তাহলে সি ইকুয়াল টু কি লিখবো, এটাকে লিখবো উপরের যে তাপ বাড়াতে এটা কি লাগে ডিকিউ দিয়ে লিখি, তা ডিকিউ দিয়ে লিখলাম। এই যে 5 মোল, 5 মোলকে কি দিয়ে লিখি, এন দিয়ে লিখি। নাম্বার অফ মোলকে কি দিয়ে লিখি আমরা, মোলের সংখ্যা, এটা এন দিয়ে লিখি না, এন দিয়ে লিখলাম। এন দিয়ে লিখে। আর হ্যাঁ, আর তাপমাত্রা বাড়ানো এটাকে লেখা যায় ডিটি দিয়ে, ডিটি মানে তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন আর কি, DT, ঠিক আছে? তাহলে সি ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই এন। সমস্যাটা হইলো গ্যাসের জন্য না, গ্যাসের জন্য হিসাব করতেছি। তো গ্যাসের জন্য যদি হিসাব করে থাকি, গ্যাসের জন্য যদি আমরা হিসাব করে থাকি, রেকর্ডিং তো হচ্ছে না, হ্যাঁ আচ্ছা, গ্যাসের জন্য আমরা যদি হিসাব করে থাকি তাহলে দেখো একটা সমস্যা আছে গ্যাসের ক্ষেত্রে। তোমার তাপমাত্রা বাড়াইলে বাড়ে, আবার চাপও বাড়ে, কি বাড়ে, আয়তনও বাড়ে, আবার কি বাড়ে, চাপ বাড়ে, বুঝতেছো? তাহলে আমার কিন্তু দুইটা বাড়তেছে, তাহলে আমি হিসাবটা করবো কিভাবে, এখানে আমি দুইটা হিসাব করবো। একবার হিসাব করব আয়তন ঠিক রেখে শুধু আমি চাপ বাড়াচ্ছি, মানে তাপ বাড়ানোর সাথে তাপ বাড়ার সাথে সাথে চাপ বাড়তেছে, আয়তন বাড়তেছে না, এটা একটা ব্যাপার হবে। আরেকটা ব্যাপার হবে যে আহ চাপ বাড়তেছে না, শুধু আয়তন বাড়তেছে, চাপটা কি থাকতেছে, ধ্রুব থাকতেছে। ঠিক আছে, দুইটা ব্যাপার, একটা হলো কি আয়তন ধ্রুব থাকতেছে, একটা হলো কি কি থাকতেছে, চাপ ধ্রুব থাকতেছে, এই দুটো ব্যাপার থাকতেছে। তো আমি এটা যদি লিখি, ভি ধ্রুব থাকলে আমি লিখবো এটাকে সি ভি, তাই না? আর তো ভি ধ্রুব থাকলে কি থাকতেছে, সিভি, তাই না? এটাকে আমি লিখবো সিভি, বুঝতে পারছো? এটা সিভি বলতে কি বোঝাচ্ছে, আয়তনটা ধ্রুব, ঠিক আছে কথাটা? সিভি মানে কি বোঝাচ্ছে ভাইয়া? সিভি মানে বোঝাচ্ছে আয়তন ধ্রুব থাকলে যে আপেক্ষিক মোলার মানে স্থির আয়তনে আপেক্ষিক মোলার আপেক্ষিক, সরি, মোলার আপেক্ষিক তাপ আর কি। সিভি হলো স্থির আয়তনে আপেক্ষিক মোলার, সরি, মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এটা হলো সিভি। ঠিক আছে, আচ্ছা, এটা যদি সিভি হয় তাহলে দেখো, এটা যদি সিভি হয় আমার, তাহলে কি হচ্ছে, এটা বুঝছো তো কথাটা, তাই না? তাহলে দেখো এখানে কি ভাইয়া, হচ্ছে উপরে কি বেসিক্যালি। লিখছেন, ভি ধ্রুব থাকলে সিভি কি হয়? হ্যাঁ, ভি মানে ভি ধ্রুব থাকলে সিভি কি হবে সেটা আমরা বের করবো আর কি। তো ও সিভি আচ্ছা। বলতে কি বলছে, স্থির আয়তনে মূল ধ্রুব আপেক্ষিক তাপ আর কি। হ্যাঁ, আচ্ছা, মূল আপেক্ষিক তাপ। এখন কথা হইলো আমাদের যে আমরা ই করব, আমরা কি করতেছি, স্থির আয়তনটা স্থির রাখতেছি, তাই না? তাহলে এটা হলো আমাদের মনে আছে, এটা তাহলে কি কি প্রক্রিয়া বলো তো আমাকে, সম আয়তন প্রক্রিয়া, তাই না? সম আয়তন প্রক্রিয়া। তাহলে এই আয়তনের মধ্যে আমি মনে করো এখানে তাপ দিচ্ছি, আগে আমরা দেখছি এই জিনিসটা, তাপ দিচ্ছি। আর এখানে কি রাখছি, আমি ঢাকনা দিয়ে রাখছি, ঢাকনা বা কোনো একটা মনে করো ভারী জিনিস দিয়ে আমি রেখে দিচ্ছি, এখানে ভারী একটা জিনিস রেখে দিছি, যে এটা কি করে, এটাকে আটকে রাখতেছে, এ বাড়তে দিচ্ছে না। ঠিক আছে, এবার আমি কি করতেছি, চাপ দিচ্ছি। তাহলে এখানে মনে করো চাপ ছিল P1, এবার কি হবে, আমি যদি 100 জুল দেই, তাহলে 100 জুল দেওয়ার কারণে কি হচ্ছে, এই ঢাকনাটা ঠিক থাকতেছে এই জায়গায়, এই পাত্রের এই ভারী জিনিসটার কারণে, কিন্তু এখানে P2 হয়ে যাচ্ছে, চাপটা বেড়ে যাচ্ছে, তাই না? P2টার চাপটা বেড়ে যাচ্ছে।
তাহলে চাপটা বেড়ে যাচ্ছে। এখন যদি চাপটা বেড়ে গিয়ে থাকে তাহলে আমাদের কি হচ্ছে ব্যাপারটা, আমাদের আমাদের যদি এই যে চাপ দিলাম 100 জুল, 100 জুলটা কিসের জন্য কাজে লাগতেছে বলতো? আমরা কিন্তু এর আগে দেখছিলাম যে 100 জুল যে আছে এখানে ডিডাব্লিউটা কি হচ্ছে, জিরো হচ্ছে, তাই না? ডিডাব্লিউ কি হচ্ছে, জিরো হচ্ছে, বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, ডিডাব্লিউ জিরো হচ্ছে, আগে দেখছিলাম যে সময়টা ডিডাব্লিউ জিরো হয়। তাহলে আমাদের ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিকিউ ইজ ইকুয়াল টু ডি। পুরোটাই কি হবে, ডিইউ হবে। ডিডাব্লিউটা জিরো, অর্থাৎ যে পরিমাণ তাপ তুমি দিচ্ছ পুরোটা কি করতেছে বলতো, এর অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, আর কিছু করতেছে না। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এই অনুযায়ী কি জানি, ডি ডিকিউ টি, এটা দেখছিলাম না, মনে পড়ছে? জি এখানে তাপমাত্রা T1 ছিল, এখানে তাপমাত্রা কত আছে, T2 আছে। আমাকে বলো তো এখানে ডিটি কত হবে? T2 minus T1. গুড, T2 মাইনাস T1। হ্যাঁ, তাহলে এখন সিভি ইকুয়াল টু হলো ডিকিউ ডিভাইড বাই এনডিটি। ফামি তুমি জি বুঝছো ভাই এটা? বুঝছি, জি ভাই বুঝছি। ফামি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে দেখো সিভি ইকুয়াল টু ডিকিউ বাই জি ডিভাইড বাই এনডিটি লেখা যায়। তাহলে এখান থেকে আমি যদি লিখি ডিকিউ কে লেখা যাবে এন সিভি ডিটি, এটা লেখা যাবে, তাই না? তাহলে আমি যদি এখানে বসাই দেই মানটা, সুতরাং লেখা যাবে কি দেখো, স্যার খাতাটা ডিইউ একটু উপরে। ইকুয়াল টু কি এন, হ্যাঁ, সুতরাং ডিইউ ইকুয়াল টু লেখা যাবে এন সিভি ডিটি। ঠিক আছে, ডিইউ ইকুয়াল টু কি হলো, এন সিভি ডিটি। এটা হলো অভ্যন্তরীণ শক্তি বের করার ফর্মুলা। বুঝতেছো? জি, সব সময়ের জন্য তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা। যে মানে কোনো ডি জায়গায় কিউ আর ডিইউ একই জন্য ডি কিউ এর জায়গায় ডিইউ লিখলেন। হ্যাঁ, বুঝছো? জি লিখে আমি কি লিখলাম, ডিইউ ইকুয়াল টু এন জি সি, তাহলে যে কোনো জায়গায় এন সিভি ডিটি। সিভিটা কি বলতো? স্থির আয়ত, হ্যাঁ বলো। আয়তনে মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ, স্থির আয়তন আপেক্ষিক তাপ। বুঝছো আমি? জি ভাই বুঝছি। হুম, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। এবার একইভাবে আমরা সিপি করব, সিপি করব, সিপি, সিপি। সিপিটা কি তাহলে, স্থির আয়তনে স্থির ভাই চাপে, তাই না? এইখানেও কি আয়তন ধ্রুবক? না, স্থির চাপে তো চাপ আচ্ছা ধ্রুবক। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে দেখো দুইটা জিনিস বাড়ে, তুমি যদি কোনো কিছুর মানে গ্যাসের ক্ষেত্রে তুমি যদি তাপ দাও, দুইটা জিনিস ঘটে। একটা হলো আয়তন বাড়ে, আর কি বাড়ে, এই যে চাপ বাড়ে, চাপ বাড়ে। তো এই জন্য আমরা কি করব, একবার আয়তনটাকে স্থির রেখে আপেক্ষিক তাপ বের করবো, মূল আপেক্ষিক তাপ বের করবো, যেটা করলাম এখন আমরা সিভি। আর এখন আমরা কি করতেছি, চাপকে ধ্রুবক রেখে স্থির চাপে মূল আপেক্ষিক তাপ বের করতেছি, অর্থাৎ চাপটা স্থির রাখতেছি এবার, তাই তো? আয়তনটা কিন্তু স্থির থাকতেছে না। ঠিক আছে, তাহলে এবার বলো তো, এটা কি প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, তাই না? প্রথমে যেটা আমরা দেখছিলাম। তো সমচাপ প্রক্রিয়া যদি হয়ে থাকে, আমরা আরেকবার দেখবো, যেহেতু এটা লাগে অনেক, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখি, তো এটা ছিল আমাদের সেই স্থির চাপে। স্থির চাপের জন্য আমি যখন এখানে হিট দিচ্ছিলাম তখন কি হচ্ছিল, এই হিট দেওয়ার কারণে এখানে ঢাকনাটা ছিল, প্রথমে ঢাকনাটা এখানে ছিল, এখানে আয়তনটা V1 ছিল। এবারে কি করলাম, আমি 100 জুল হিট দেওয়ার কারণে, এই যে 100 জুল হিট, আমার 100 জুল হিট দিলাম, 100 জুল হিট দেওয়ার কারণে কি হলো, ঢাকনাটা উপরে উঠে গেল, তাই না? ঢাকনাটা কি হয়েছিল, উপরে উঠে গেছিল। তাহলে এইখানে আয়তন হয়ে গেছিল V2। এখানে পিটা কিন্তু ধ্রুব আছে, পি ধ্রুব, এখানে পি কি ধ্রুব। ক্লিয়ার কি এতটুকু? জি স্যার। জি এখন স্যার। তাহলে আমাদের হ্যাঁ, এখন আমাদের ফর্মুলা কি, দেখো এখানে 100 জুল তো দিছো আগের মতোই। আমাদের দেখো আগের মতোই সি, সি এর ফর্মুলা কি ছিল, সি ফর্মুলা কি ছিল, দেখো এটা কিন্তু আমি সি থেকে বসাচ্ছি। সি ইকুয়াল টু কি ছিল বলতো, আমার ডিকিউ ডিভাইড বাই এন ডিটি, তাই না? তাহলে জি এখন সিপিটা কি হবে, সিপিটা একই জিনিস হবে। সিপি ইকুয়াল টু হবে যে পরিমাণ হিট দিচ্ছ তুমি, এখানে হিট দিচ্ছ কত, ডিকিউ, এটাই তো ডিকিউ, আমার 100 জুলটাই তো ডিকিউ, তাই না? তো ডিকিউ ডিভাইডেড বাই কি, এন
ডিটি। ক্লিয়ার আছে এতটুকু? তাহলে এখান থেকে কি লেখা যায়, ডিকিউ ইকুয়াল টু লেখা যায় এন সিপি ডিটি। ঠিক আছে এটা? আর আমাদের স্থির চাপের জন্য আমরা ফর্মুলা কি দিয়েছিলাম, ডিকিউ ইকুয়াল টু ডিইউ, এটা কিন্তু কোনো কিছু জিরো হচ্ছে না, ডিইউ প্লাস ডিডব্লিউ ছিল, তাই না? তাহলে ডিকিউ জায়গায় আমরা এখন কি বসাই দিব, এন সিপি ডিটি। এটা পাইলাম না আমরা এখান থেকে? জি ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন দেখো ডিকিউ জায়গায় আমরা কি পাইলাম, এটা পাইলাম না, এটা বসাই দিলাম এখানে। তাহলে কি হয়, ডিইউ প্লাস ডিডব্লিউ। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এনসিপি ডিটি যে আছে, ডিইউ এর ভ্যালু এখনই কিন্তু বের করছে কিছুক্ষণ আগে। এটা কি ছিল, এনসিপি ডিটি। ডিইউ কি ছিল বলো তো, এনসিভি ডিটি ছিল। জি দেখছো এখনই আমরা বের করলাম। হ্যাঁ, তাহলে জি জি এই মানটা এখানে বসাই দিব আমি, এনসিভি ডিটি। ডিডব্লিউটাকে কি লেখা যায়, পিডিভি লেখা যায়, মনে আছে? পিডিভি বলছিলাম ডিডব্লিউটাকে। জি হ্যাঁ, তাহলে এটা যদি লেখা যায়, এই পিডিভি যে আছে না, জি পিডিভিটাকে একটা জিনিস লেখা যায়, এটা দেখানো যাইতে পারে। আচ্ছা আমি দেখাই, এখানে দেখো, এখানে পি তো ফিক্সড আছে তাই না, এটা ভি1 ভি2 ছিল। তাহলে দেখো এখানে পি, এখন দেখা যাচ্ছে কি নিচে, আচ্ছা লিখলাম পি ভি1 এর জন্য কি ফর্মুলা লেখা যায়, দেখো এখানে তাপমাত্রা ধরে নাও তোমার ছিল টি1, কত ছিল তাপমাত্রা, টি1। আর মোল কতগুলো মোল আছে এখানে, এন মোল আছে, এখানেও তো এন মোলই আছে এখানে। সরি, তাপমাত্রা এখানে হবে, হ্যাঁ N1 ধরবো এখানে, সরি টি1 ধরবো, এটা কি ধরবো, টি2 ধরবো, আর মোল তো এনই থাকতেছে, তাই না? ঠিক আছে এতটুকু? জি হ্যাঁ, তাহলে এখন দেখো, এটা নিয়ে পেন খাওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আর কি, সমস্যা নাই। এন আর পিভি1 এর জন্য ফর্মুলাটা কি লেখা যায়, এন আর টি1 লেখা যায়, ঠিক আছে? আবার পিভি2 এর জন্য কি লেখা যায়, এন আর টি2 লেখা যায়। এটা যদি 1 নাম্বার ইকুয়েশন ধরো, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন ধরো, তাহলে কি হবে, তুমি যদি 2 থেকে 1 মাইনাস করে দাও, তাহলে কি হবে, পিভি2 মাইনাস পিভি1 ইকুয়াল টু এন আর টি2 মাইনাস টি1, এটা লেখা যায় না? ঠিক আছে এটা? তাহলে এই পিভি2, এটাকে কিন্তু আমরা লিখছিলাম পিডিভি লিখছিলাম, মনে আছে? পিভি2 মাইনাস পি1 কি লেখা যায়, পিডিভি লেখা যায় না? বুঝিনি স্যার, আরেকবার বলেন, শুনতে পারিনি। পিভি2 মাইনাস পিভি1 এটা কি লেখা যায়, মানে এটাকে তো পিডিভি শর্টে লেখা লেখা যায় যায়, জি ডিভি। হ্যাঁ 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 পিডিভি, এটা এন আর টি2 মাইনাস টি1 কি লেখা যায়, ডিটি লেখা যায়, ঠিক জি আছে এটা? জি হ্যাঁ, তাহলে এখন সুতরাং আমি যদি এই ইকুয়েশনে যদি বসায় দেই, এটা ধরে নাও, আচ্ছা এটা তো ভুল হয়েছে, এটা 1 2 লিখছি, আচ্ছা এটা 3 নাম্বার লিখে দিই, এটা 3 নাম্বার লিখে দিই। এখন 3 নম্বরে দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল এনসিপি ডিটি ইকুয়াল টু এনসিবি ডিটি পি প্লাস পিডিভি। তো পিডিভি এর জায়গায় আগের মানটা বসাই দিবা। তাহলে এখন 3 নম্বরে পিডিভি ইকুয়াল টু এনআরটি বসাও, এনআর ডিটি বসাও, তাহলে কি হয়, এন সিপি ডিটি প্লাস ইকুয়াল টু এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি, এটা থাকে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায়, দেখো এন এন কাটা যায় সবগুলা, তাহলে সিপি ইকুয়াল টু কি থাকে, সিভি প্লাস আর। সিপি ইকুয়াল টু কি থাকে, সিভি প্লাস আর। ক্লিয়ার এতটুকু? বুঝছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে এখানে আমি কয়েকটা জিনিস খেয়াল রাখবো। একটা ফর্মুলা হলো এটা, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, এই ফর্মুলাটা আমার খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এটা হলো দেখো ডিকিউ এর ভ্যালু আমরা ফাইনালি কি বসাইছিলাম, এটা বসাইছিলাম, এটা আলাদাভাবে মনে রাখতে পারো, এনসিপি ডিপি ডিটি ইকুয়াল টু এনসিবি ডিটি প্লাস পিডিভি। হ্যাঁ, এটা হলো গিয়ে স্থির চাপের জন্য। আচ্ছা ভাইয়া, এতটুকু 1 তো নম্বর ক্লিয়ার? সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করলেন কেন? পিডিভির মানটা বের করার জন্য? হ্যাঁ, পিডিভির মানটা বের করার জন্য, হ্যাঁ। জি বুঝছো, রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা এখন দেখো, তাহলে এখান থেকে আমি 2টা কোশ্চেন আসছে, 2টা কোশ্চেন কি কি আসে আমি একটু বলি। 1 নাম্বার কোশ্চেন আসছে, দেখো
এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সিপি বড় হবে না সিভি বড় হবে বলো তো? সিপি বড় হবে। যে কোনটা জি। কি বলে, কেন সব সময় সিপি মানে স্থির চাপে মূল আপেক্ষিক তাপ স্থির আয়তনের মূল আপেক্ষিক তাপের চেয়ে বেশি হয়? কোশ্চেনটা বলি, কোশ্চেনটা হলো লিখে এটা দুই ভাবে বলা যায়। তোমার যদি এটা খতে দেয়, হ্যাঁ, তাহলে জাস্ট দুইটা দুইটা প্রমাণ দুই ভাবে দেখানো যায়। এক নাম্বার কথা হলো গিয়ে সিম্পলি আমরা কি দেখলাম, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাই না? এটা তো দেখলাম এখনই আমরা। এখানে দেখো আর ইকুয়াল টু কত, 8.314, তাই না? এটাই তো, ঠিক আছে সেটা। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সিপিটা কি হবে, সুতরাং সিপি কি হবে, বড় সিভি এর হবে। চেয়ে বড় হবে, তাই না? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছো? এটা হলো এক জি। নাম্বার কথা, এইভাবে করে দেখানো যায় সিপিটা কেন সিভি এর চেয়ে বড়। এটা যেগুলি লিখবো যে আমরা জানি সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাহলে এখানে দেখা যায় আর এর ভ্যালু যদি এইটা, তাহলে ওভারঅল কি হচ্ছে, সিপি এর ভ্যালুটা অবশ্যই সিভি এর চেয়ে বড় হবে। এটা হলো এক আর নাম্বার খ কথা। নম্বরে আসলে? দুই, এটা খ নম্বরে আসলে, শুধু খ নম্বরে আসলে শর্টে কিছু লিখে দিয়ে এটা লেখা যায়। আর যদি ঘতে আসে, বড় করে আসে, গ বা ঘতে আসে, তাহলে কি লেখা যেতে পারে? তখন আমরা অ্যানালজিটা ব্যাখ্যা করবো যে কেন এটা হচ্ছে। দেখো, আচ্ছা এই কোশ্চেনটা শুধু দেয় এমন না, শুধু এটা না, আরেকটা কোশ্চেন দেয় এর সাথে সাথে, সম্পূরক একটা কোশ্চেন দেয়। আমি আগে ওই কোশ্চেনটাই বলি, ওই কোশ্চেনটা সম্পর্কে হিসেবে এটা চলে আসবে। সেটা হলো আরেকটা কোশ্চেন যেটা বলতে চাইলাম, সেটা হলো গিয়ে তোমার স্থির চাপে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ না, স্থির চাপে, স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ না, স্থির চাপে নির্দিষ্ট কাজ করতে প্রয়োজনীয় তাপ স্থির আয়তনে না, সরি এটা ভুল হয়েছে, স্থির আয়তনে নির্দিষ্ট কাজ করতে না, স্থির আয়তনে আহ, তাপমাত্রা বাড়াতে আর কি, হ্যাঁ স্থির আয়তনে তাপমাত্রা বাড়াতে, সরি, স্থির চাপে নির্দিষ্ট তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় তাপ স্থির আয়তনের চেয়ে বেশি হয় কেন? এটা হলো কোশ্চেন, কথাটা বুঝছো কি বললাম? স্থির চাপে নির্দিষ্ট তাপ বাড়াতে প্রয়োজনীয় তাপ স্থির আয়তনে ওই প্রয়োজনীয় তাপ বাড়াতে নিজ কাছে ইসের চেয়ে বেশি হয় কেন, বুঝতে পারছো আমি? ভাইয়া বুঝিনি, স্থির চাপে নির্দিষ্ট তাপ বাড়াতে হ্যাঁ, প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় স্থির নির্দিষ্ট তাপ না, আয়তনের চেয়ে সরি বেশি হয় নির্দিষ্ট কেন? তাপমাত্রা বাড়াতে, সরি ভুলেছি, নির্দিষ্ট তাপমাত্রা বাড়াতে, নির্দিষ্ট তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ, মানে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস জি। বাড়াবা, এটার জন্য যে তাপ লাগবে স্থির আয়তনে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ লাগবে তার চেয়ে বেশি লাগবে। কথাটা বুঝতে পারছো? মানে স্থির আয়তনে তোমার যদি 100 ডিগ্রি সেলসিয়াস করতে তাপ লাগে হলো গিয়ে মনে করো 50 জি জুল, ভাইয়া। স্থির চাপ যদি বাড়াও তাহলে তখন 50 জুল হবে না, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে 50 জুল হবে না, তখন দেখা যায় তোমার হয়তোবা 100 জুল লাগতেছে, ও, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ বুঝছি এবার। হ্যাঁ, এটা কেন বেশি লাগে এটা জিজ্ঞেস করে, ঠিক আছে? তো এটা কারণটা কি, এইটার একটা কারণ কিন্তু এটা দিয়ে বোঝা যায়। আচ্ছা আমরা আরেকটা মেইন কারণটা বলি, মেইন কারণটা কি দেখো, স্থির চাপের ক্ষেত্রে
আমরা কি দেখলাম? ডিকিউ ইজ ইকুয়াল টু কি ছিল? ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? ডিকিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? এটাই তো নাকি? জি ভাইয়া, জি ডিকিউ এখানে ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, তাহলে দেখো এখানে এখানে ডিকিউ তাপটা কি করতেছে? তাপটি শুধু, আচ্ছা তাপমাত্রা বাড়ে কিসের জন্য? ডিইউর জন্য না? জি তাহলে তাপটা, এই যে ডিকিউ তাপটা দিচ্ছে, এটা কিন্তু শুধু ডিইউ এর কাজ করতেছে না, শুধু ডিইউ বৃদ্ধি করে না, বরং কিছু কাজ ডিডব্লিউ করে, তাই না? ডিডব্লিউ কিছু কাজ করে না, মানে জি তুমি যে তাপটা দিচ্ছ এটা কোথায় কোথায় ব্যয় হচ্ছে? কিছু কি করতেছে সে, তাপমাত্রা বাড়াচ্ছে, আবার কিছু কি করতেছে, কাজ করতেছে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা হলো স্থির চাপের ক্ষেত্রে। আর যদি স্থির আয়তন হয় তাহলে কি হচ্ছে দেখো, ডিকিউ ইজ ইকুয়াল টু, আবার দেখো ডিইউ প্লাস ডিডব্লিউ না? ডিইউ তো এখানে জিরো, স্থির আয়তনে সরি ডিডব্লিউ ইকুয়াল টু জিরো। DW 0 হ্যাঁ, ডিডব্লিউটা জিরো না? তাহলে ডিকিউ ইজ জি ইকুয়াল টু কি হচ্ছে? ডিকিউ DU ইজ ইকুয়াল টু পুরোটাই ডিইউ হচ্ছে। তার মানে তুমি যে তাপটা দিচ্ছ পুরোটা শুধু একটা কাজই করতেছে, তাপমাত্রা বাড়াচ্ছে, আর কিছু করতেছে সে? না, না একটাই শুধু কাজ করতেছে। হ্যাঁ, তাহলে দেখো এই জন্যই কিন্তু তোমার কি হচ্ছে, স্থির আয়তনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার তাপটা কম লাগে, কিন্তু স্থির চাপের ক্ষেত্রে বেশি লাগে। বুঝছো? জি বুঝছি। এটাই, যেহেতু ডিকিউ শুধু তাপমাত্রা বাড়াচ্ছে, কাজ করছে না, তাই এটাকে ডিকিউ 1 লেখো, এটাকে ডিকিউ 2 লেখো। ডিকিউ 1 গ্রেটার দেন ডিকিউ 2। বুঝছো? এতটুকু বুঝছো? জি ভাই বুঝছি। এখন এখান থেকে কিন্তু আরেকটা কথা বলা যায়, আমরা যেটা বললাম যে প্রথমে এই কথা না বলে সিপিসিবি বলতে পারে যে আমি যদি এখানে একটা একটা কোশ্চেন অ্যান্সার দিলাম হলো কি এইটা, এইটার জায়গায় যদি এইভাবে লিখে দিতাম আমি এন সিপিডিটি, এটা লেখা যেত না এনসিপিডিটি? জি স্যার দুইটা মিলে ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল এন সিপিডিটি হয়। ডিকিউ 1, আচ্ছা আমরা এখানে দেখলাম না, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা ডিকিউটা কি হয় স্থির চাপের ক্ষেত্রে, কি হয় এই স্থির চাপের ক্ষেত্রে, ও স্থির চাপের ডাইরেক্ট ক্ষেত্রে ডিকিউটা, যে, হ্যাঁ বুঝছি হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। ওটাই ও লিখছি আর কি। আচ্ছা, হ্যাঁ বুঝছি। লিখে দিই ওটা, হ্যাঁ ডিটি এনসিপি ডিটি। আর এখানে যে ডিকিউ হচ্ছে এটা কি হচ্ছে, এন সিবিডিটি। জি ঠিক আছে? হুম তাহলে দেখো একইভাবে বলা যায় যে এখানে যে সিপিটা দিচ্ছ তুমি, সেই সিপিটা কি করতেছে, সিপিটা দুইটা কাজ করতেছে, তাপমাত্রা বাড়ানোর জন্য লাগতেছে, আবার কি করতেছে, সে কিছু কাজও কাজও করতেছে। করতেছে, জি তাই না? জি আর এখানে একইভাবে বলা যায় যে সিবি শুধু তাপমাত্রা বাড়াচ্ছে, আর কিছু করতেছে না, এই জন্য সিপিটা বড় সিবি এর চেয়ে। ঠিক আছে? বুঝতে পারছো জি ফামি? ভাই বুঝতে পারছি ভাই। বিদর্শী বুঝছো? তোমাদের জি ওখানে স্যার কারেন্ট আছে? জি স্যার জি স্যার আমার এখানেও আছে। তো আমরাই কি পড়ে গেলাম নাকি, কারেন্ট দেয়নি? আচ্ছা যাই হোক, আমি তো তোমাদের প্রবলেম পাইলাম না, দেখো একটা প্রবলেম দেখো। আচ্ছা এখানে প্রবলেম না নাই, এভাবে দেখতেছি না, আমি তোমাদেরকে বলি তোমরা লেখো।
হ্যাঁ, তোমরা প্রবলেমটা লেখো। পাঁচ মোলের 5 মোল অক্সিজেনের, সরি 5 মোল হাইড্রোজেনের লিখতেছো? জি ভাইয়া লিখতেছি। হ্যাঁ, 5 মোল হাইড্রোজেনের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 100 জুল কাজ করতে হয়। স্থির চাপের ক্ষেত্রে। তাই তোমরা কয়েকটা জিনিস বের করবা। 1 নম্বর বের করবা যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ দুই নম্বর হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ তিন নম্বর হলো হাইড্রোজেনের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, চার নাম্বার হলো স্থির আয়তনে কৃত কাজ, পাঁচ নাম্বার হলো স্থির চাপে কৃত কাজ। এই পাঁচটা ভাইয়া। লিখছো? পারো তো? খুব সহজ প্রবলেম। প্রথমে কি আমি লেখা হয়েছে? জি ভাইয়া লিখছি। মিতোষী লেখা আছে তোমার? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেনটা কি ছিল আমার বলতো? মোলার আপেক্ষিক হ্যাঁ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাই না? এটা কত হবে? করতে হবে তো। হ্যাঁ, করো দেখি, করো, এটা করো। কি হবে এটা বলো তো? আমির বলো তো কি হবে? হ্যাঁ করতেছি। হ্যাঁ, করো এখানে করো। হইলো সিপি ইকুয়াল ডিকিউ বাই এন ডিটি হবে না? এনডিটি, গুড। হ্যাঁ, আমাদের সব দেওয়া আছে তাই না? জি, এন এর মান তো হ্যাঁ, 5 আর ডিটি কি 5 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 5 ডিগ্রি বাড়াতে থাকে, তাহলে ডিগ্রি হলো 5। আচ্ছা, ডিকিউ এর মান 100 লিখিও না। হ্যাঁ, ডিকিউ এর মান লেখো, মানে 100 জুল তাপ দেওয়া হয় না, 100 জুল না, আহ, আহ, পা- আহ, 1000 জুল তাপ দেওয়া হয়। ভাই প্রথমটা 40।
ভাইয়া স্থির আয়তনে মোট আপেক্ষিক তাপ ওটা কিভাবে বের করবো? ডি ইউ এর মান কত? 100 স্থির কি আয়তনে 1000ই হবে? স্থির আয়তনে মোলার মোলার আপেক্ষিক মোলার আপেক্ষিক স্থির আয়তনে কি বলছে মোট আপেক্ষিক কি বলবো কি করতে স্থির আয়তনে মোলার মোলার আপেক্ষিক তাপ আপেক্ষিক তাই না? তাপ, জি। হ্যাঁ। তাহলে ডি ইউটা 1000ই হবে না? আচ্ছা এর আগে মনে হয় বের করতে বলছি, তোমার ওই সিভি বের করতে বলছি, সিভি বের করছো? সিভি তো বের করতে বলছি, সরি। সিভি কত হবে? সিভি বের করছো না? সিপি বের তা করছি আমরা কি তো। করছি? হ্যাঁ আমরা কি বললাম কিছুক্ষণ আগে যে মিতোষী বলো তো কি হবে? ভাইয়া মৃদুষি তো বের হয়ে গেছে, কখন? এখনই দেখলাম না, একটু আগেই ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক শোনো, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর। সিপি ইকুয়াল টু কি হবে? সিভি প্লাস, ও আচ্ছা, এখান থেকে বের হ্যাঁ করবো। সিভি প্লাস আর দিয়ে বের হবে। সিপি তো পাইছি, তাহলে সিপি থেকে হ্যাঁ আর আর মাইনাস মাইনাস করে দেবো। আচ্ছা ভাই, এখানে ডি ইউ এর মান কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি ইউ এর মান কত? কিসের মান? ডি ইউ, ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কি? অভ্যন্তরীণ শক্তি ফর্মুলা আমরা কি পড়লাম বলো তো? অভ্যন্তরীণ শক্তি ফর্মুলা ওই সিভি দেখো, সিপি দিয়ে যেটা অভ্যন্তরীণ শক্তি বললাম ফর্মুলা ওটা। আমরা, হ্যাঁ ডিইউ ইকুয়াল টু কি ছিল? এন ও সিভি ডিটি ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে বের করবো। সিভি আসছে 31.686। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিভি আসছে 31.686। ভাই এগুলোর একক কি? এটা কি জুল হবে? অভ্যন্তরীণ শক্তি না, এটা শক্তি তো। ও হ্যাঁ, শক্তি, জুল। ভাইয়া হাইড্রোজেনের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে 792.15। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপরে তারপরে বের করি। তারপরে বলছে স্থির আয়তনে কাজ, কৃত কাজ। স্থির আয়তনে কৃত কাজ কোনটা? হ্যাঁ হ্যাঁ কি বললাম? স্থির আয়তনে কৃত কাজ জিরো হবে না? স্থির আয়তনে কৃত কাজ, হ্যাঁ স্থির আয়তনে কৃত কাজ জিরো হয়, গুড। তারপরে বলছে স্থির চাপে কৃত কাজ। তারপরে কি বলছি? স্থির চাপে কৃত কাজ। স্থির চাপে কৃত কাজ, হ্যাঁ স্থির চাপে কৃত কাজ কত হবে বের করো। এটা পারবো। হ্যাঁ এটা কোন সূত্র বসাবো? স্থির চাপে কৃত কাজ, তাই না? জি আমাদের ফর্মুলা কি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ না? জি। হ্যাঁ ডিকিউ কত? ডিকিউ তো বের করো, 1 মিনিট। ডিকিউ তো বলা আছে মনে হয়, কত বলা আছে? ডিকিউ 1000 জুল। 1000 জুল। আর তোমার ডিইউ কত বের হচ্ছে আমাদের? ডিইউ, আচ্ছা ডিইউ তো বের হইলো। হ্যাঁ ডিকিউ থেকে এটা বিয়োগ, 1000 থেকে এটা বিয়োগ করে দিলেই হচ্ছে। হ্যাঁ 1000 মাইনাস অ্যান্সার 207.8585। হ্যাঁ এটা হবে? হ্যাঁ হ্যাঁ তারপরে, এটাই তো ভাইয়া শেষ 5টা। আচ্ছা এই পাঁচটা ছিল না? আচ্ছা আরেকটা কোশ্চেন দেওয়া যেতে পারে না? যদি চাপের মান 5 ডিগ্রি, যদি চাপ 5 প্যাসকেল এ স্থির থাকে, তাহলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে? এটা কি হবে?
চাপ 5 প্যাসকেলে স্থির থাকে তাহলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ ভাই আমি যে মানগুলো বললাম মানগুলো কি ঠিক আসছে? আমি তো আসলে মুখস্থ বলছি, বুঝছো? তুমি ও এমনি সূত্রগুলো তো ঠিক লিখছো তাই না? জি। হ্যাঁ, সূত্রগুলো ঠিক লিখলেই হবে, সমস্যা নেই। যেটা স্থির বললাম ওভাবে চাপে যে লিখছো তো, তারপর হ্যাঁ বলো। স্থির চাপে কৃত কাজ বলছেন, তাহলে ডি কিউ মাইনাস ডি ইউ করবো তাই না? হ্যাঁ, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিউ। হ্যাঁ হ্যাঁ, ডি কিউ আর ডিউ এগুলো তো স্থির চাপের ক্ষেত্রেই যেগুলো বের হয়েছে ওগুলোই ধরবো। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। আর এটা কিভাবে করব? চাপ স্থির থাকলে চাপ স্থির থাকলে, চাপ যদি স্থির থাকে, হুম হ্যাঁ, চাপ যদি স্থির থাকে তাহলে কি হয় বলো? চাপ স্থির আছে আমার, তাহলে আমার চাপ যদি স্থির থাকে তাহলে তোমার পিডিভি ছিল না, ডিডব্লিউ ইকুয়াল টু কি ছিল? পিডিভি ছিল, মনে পড়ছে? হ্যাঁ আরেকবার। ডিডব্লিউ ইকুয়াল টু কি ছিল? পিডিভি ছিল। হ্যাঁ হ্যাঁ, পিডব্লিউ ইকুয়াল পিডিভি। হ্যাঁ এখান থেকে পিটা এক পাশে রেখে হ্যাঁ ডিভিটা হইলো ডি মানে পিটা ভাগ করে দেবো পিডব্লিউ থেকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিডি বের হবে। ডিডব্লিউ থেকে। 41.57 আসছে। হ্যাঁ, কি বললো ফামি? হ্যাঁ 41.57 আসছে, মানে ডি আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল পি ডিভি। তাহলে পি দেওয়া আছে, আমি ডি ডাব্লিউ থেকে পিটা ভাগ করে দেবো, তাহলে ডিভি পাবো, এটাই তো তাই না? হ্যাঁ হ্যাঁ, ডিবি বের হয়ে যাবে, ঠিক আছে। জি ভাইয়া, জি হয়েছে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলতে পারতো না? যদি একই তাপমাত্রা স্থির আয়তনে বাড়াতে কত তাপ দিতে হয়েছে, কোশ্চেন যদি করতো আমাকে। ভাইয়া আরেকবার। একই তাপমাত্রা স্থির আয়তনে স্থির আয়তনে একই তাপমাত্রা বাড়াতে কত তাপ দিতে হবে? স্থির আয়তনে জি ভাইয়া। একই তাপমাত্রা বাড়াতে কত তাপ দিতে হবে, কি হবে বলো তো? স্থির স্থির আয়তনে হ্যাঁ, স্থির আয়তনে একই তাপমাত্রা বাড়াতে কত তাপ দিতে হবে? স্থির আয়তনে একই তাপ দিতে হবে। এটা কোনটা দিয়ে করবো ভাইয়া? হ্যাঁ, তো এটা কি করবো বলো? আয়তনটা ধ্রুবক থাকবে তাই সিভিটাতে। দেখো, আয়তন যদি ধ্রুব থাকে তাহলে আমাদের ডিকিউ ইকুয়াল টু কি ছিল বলো? স্থির আয়তনের জন্য কি ছিল ফর্মুলা? আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ 10 করবো, ডিকিউ সিভি ইকুয়াল টু ডিটি। ডিউ প্লাস। না, ফর্মুলা কি ছিল? মেইন ফর্মুলা কি ছিল? আমাকে মেইন ফর্মুলা বসাবো। মেইন ফর্মুলা কি ছিল? ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, জি, তাই না? তো এখানে তো ডিডব্লিউ টা জিরো। বলতে স্থির আয়তনে হ্যাঁ, স্থির আয়তনে ডিডব্লিউ টা জিরো না? ডিডব্লিউ জিরো, জি তাহলে ডিকিউ ইকুয়াল হ্যাঁ, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ। হুম ডিইউ কত বের হইছে? ডিউ বের হয়েছে 792.15। তাহলে ওটাই হবে, ও আচ্ছা বুঝছি। বুঝছো? জি ভাইয়া, ভাইয়া আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ফাহমিদ, থাকো, ভাইয়া, হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা রেকর্ড করবো কিভাবে ফাহমিদ বলো তো? এক মিনিট দাঁড়াও। ভাইয়া আপনার ল্যাপটপে তো মনে হয় রেকর্ড হয়ে গেছে, অটোমেটিক ওটা কনভার্ট হয়ে যাবে এখন। আমি কি এটা স্টপ স্টপ দিব? আপনি ভাই মিটিং থেকে যখন বের হয়ে যাবেন না, অটোমেটিক ওটা রেকর্ডই হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।